তো আপনারা কি নিজেরা ট্রাই করছিলেন এই ম্যাথগুলো? কেউ করেননি? So, আপনারা কেউ ট্রাই করেননি? হুম। তো লাস্ট ক্লাসে আমরা মনে হয় একটা ম্যাথ দেখছিলাম, তারপরে বলছিলাম আপনাদেরকে যে আপনারা একটু বাসায় ট্রাই করেন এগুলো, দেন বুঝতে না পারলে আমরা আজকের ক্লাসে এটা নিয়ে আলোচনা করার কথা ছিল। তো যেহেতু আমরা বাসায় গিয়ে ট্রাই করিনি, তো আমরা জানিও না এখানে কি প্রবলেম হতে পারে আপনাদের, তাই না? তো আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হবেন এখন আপনারা বলতেও পারবেন না। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথগুলোর কিভাবে সমাধান করছিলাম কেউ কি বলতে পারবেন আপনারা কেউ? সাপোজ এটা হচ্ছে ই নাম্বার ম্যাথ। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে দুটো সাইনোসয়েডাল দেওয়া আছে বা দুটো ওয়েভফর্ম দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে। সো এই দুটো সিগন্যালের মধ্যে ফেজ ডিফারেন্স কত সেটা বের করতে হবে। So what is the phase relationship between sinusoidal waveforms of each of the following sets? তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত সেটা বের করতে হবে এবং কোন সিগন্যালটা আগে আছে বা পরে আছে সেটা আমাদের বলতে হবে। তো আমরা এটা কিভাবে সমাধান করব? আমাদের ফার্স্ট কাজ কি? স্যার ফার্স্ট কাজ হলো যে স্যার ই নাম্বার যেটা স্যার ওই আমরা দেখতেছি যে মাইনাস আছে, মাইনাসকে যদি রাইট। স্যার আমরা করতে বাদ দিতে চাই সেহেতু আমাদের 180 বাদ দিতে হয়, আর এর সাথে প্লাস 90 করলে আমরা কসকে সাইনে কনভার্ট করতে পারি রাইট। যদি আমরা সাইনে হুম, নিতে চাই। রাইট। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা দেখব যে আমরা এই দুইটা সাইনুসয়েডকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবো, একই আহ, হয় সাইনে নিয়ে আসবো না হলে কসে নিয়ে নিব। যেহেতু সাইন এবং কস আছে, আলাদা আলাদা আছে, সো আমরা কি করব, হয় সাইনে এটাকে কনভার্ট করব অথবা কসে। তো আমরা সাধারণত কি করলাম, আমরা এই সাইনকে রেখেই এই কসটাকে আমরা সাইনে কনভার্ট করে নিব এবং সেই কাজটাই এখানে করা আছে। দেখছেন আই, তো আই দেওয়া হচ্ছে -2 কস -60°। আমরা এই মাইনাস কোথায় পজিটিভ করব মাইনাসটাকে, আর এবং এই কসটাকে সাইন করব। তো কিভাবে আমরা এটা সাইনে কনভার্ট করতে পারি, সেজন্য এই যে আমাদের কিছু ইকুয়েশন দেওয়া আছে এখানে, আমরা চাইলে এটা ধরে কনভার্ট করতে পারি। তাহলে আমরা কোনটা ইউজ করব? সো আসে হচ্ছে কস, তাহলে আমরা কসের ইকুয়েশনে যাই। আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি কসটাকে? সাইনে কনভার্ট সাইনে করতে স্যার যাচ্ছি। তাহলে এই কসের ইকুয়েশনে দেখেন এখানে কসই আছে, কনভার্ট হচ্ছে না, তাহলে আমাকে ইকুয়েশন ইউজ করতে হবে এটা। এই কস ওমেগা টি মানে কসের এই অ্যাঙ্গেলের সাথে আমরা যদি +-90 যোগ করি 90। তাহলে আমরা সাইন পেয়ে যাব। আমরা চাচ্ছি সাইন কি, পজিটিভ সাইন চাচ্ছি, তাই না? জি স্যার। তো পজিটিভ সাইনকে যদি আমরা নিতে চাই তাহলে কি হবে, অথবা নেগেটিভ প্লাস সাইনকে সাইন নিই। প্লাস 90। আমরা নেগেটিভ সাইনকে নিই, কারণ অলরেডি এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে, তো এটাকে তো প্লাস করতে হবে, তাই না? জি তাহলে স্যার। এই নেগেটিভ আর এখানে একটা নেগেটিভ, এই দুইটা মিলে প্লাস হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা কি করব, এই নেগেটিভ সাইনটা নেওয়ার চেষ্টা করব। তাহলে cos এর সাথে cos এর এই +90 +90 নিলে কি পাবো আমরা? মাইনাস সাইন। মাইনাস সাইন পাবো। তাহলে cos এর সাথে আমরা যদি এই ওমেগা টি এর সাথে +90 করি, যদি অর্থাৎ cos ওমেগা টি এর সাথে এই ওমেগা টি আমরা ধরে নিব। সো এই ওমেগা টি এর সাথে আমরা যখন 90° অ্যাড করব তখন আমরা পেয়ে যাব মাইনাস সাইন ওমেগা টি, ওমেগা টি। এটা পাবো। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটার সাথে তুলনা করি। এখানে এই cos তো ঠিক আছে, এন্ড এই ওমেগা টি আমি এই পুরোটাকেই ধরবো হচ্ছে ওমেগা টি ধরবো, অথবা আমি ধরতে পারি এই পুরোটাকে সাইন থিটাও ধরতে পারি, ধরি এটা পুরোটা হচ্ছে থিটা। তাহলে ইকুয়েশনটা কি হয় এখানে? -2 cos থিটা। cos থিটা, রাইট। এখন থিটার পরিবর্তে স্যার 60 বসাইলে আর ওইখান থেকে 90 বিয়োগ করলে হবে হচ্ছে স্যার 30 সো +2 cos 30।
হ্যালো স্যার। হুম হ্যালো হ্যালো স্যার, এইটা একটু আবার বুঝিয়ে দেন তো স্যার। এইটা হ্যাঁ স্যার, এই যে এইটা আচ্ছা নিয়ে আচ্ছা প্যাচ লাগে স্যার, হুম কিনা কস থাকলে তারপর কিভাবে সাইনে নেওয়া হবে মাইনাস, হুম এই জিনিসটা একটু প্যাচ লাগছে না? হুম আবার একটু দাঁড়ান বুঝাইলে ভালো হয় স্যার। দাঁড়ান আচ্ছা আমরা চাচ্ছি কি বানাতে সেটা আগে দেখে নিই। আমরা চাচ্ছি হচ্ছে সাইন বানাতে। তাহলে না, আমরা এই ইকুয়েশনটা ইউজ করব না। আমরা এই স্যার ইকুয়েশনটা এটা ইউজ তো আমাদের হয় ওই 150 হয় 150। হ্যাঁ, এই ইকুয়েশনটা আমরা ইউজ না করে আমরা এভাবে করতে পারি। আমাদের দেওয়া আছে হচ্ছে এটাকে আমরা ধরে নিই হচ্ছে -2 cos থিটা। এই থিটার মান কত? -60 না, ওমেগা টি -60 ডিগ্রি। 60 ঠিক স্যার। আছে? এই থিটা মানে কি? এখানে এই ব্র্যাকেটে যা আছে টোটালটাই। সেটারই টোটালটা। তাহলে এই cos থিটাটাকে আমরা sin থিটাতে কনভার্ট করব, সাইনে কনভার্ট করতে যাচ্ছি। sin থিটা হবে না, সাইনে কনভার্ট করব। আমরা এখন এখানে যে ইকুয়েশন গুলো আছে সেগুলো একটু দেখি। তাহলে cos থিটা এখানে আমরা এই যে তাহলে আমাদের এইগুলো ইউজ করতে হবে। আমরা কোনটা ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি হচ্ছে এটা। যেমন cos, ধরেন এটা হচ্ছে আমাদের থিটা। এই ওমেগা টি অথবা আমরা থিটা এখানে ধরলাম। ওমেগা টি মানে থিটা ধরলাম। তাহলে এই ইকুয়েশনটা অপোজিটে আমরা এটা লিখতে পারি না, sin থিটা প্লাস 90 ডিগ্রি ওমেগা টি, একই তো কথা। এই স্যার, ওমেগা আমরা জি স্যার। ওমেগা টি স্যার মানে আমরা কসকে তো স্যার সাইনে আনতেছি এখানে তো, আর এখানে তো সাইন কে কসে নিচ্ছে স্যার। হ্যাঁ, দাঁড়ান একটু আগে আমরা মানে এটার সাথে একটু মিলাই নি। যে ধরি ওমেগা টি মানে হচ্ছে থিটা, ঠিক আছে? ওমেগা টি মানে জি হচ্ছে স্যার। থিটা। তাহলে কি এই cos ওমেগা টি, তাহলে ওমেগা টি যেখানে যেখানে আছে থিটা লিখলাম। তাহলে ইকুয়েশনটা কেমন হয়? তাহলে আমরা কি ইকুয়েশনটা এভাবে লিখতে পারি? cos থিটা সমান সাইন থিটা। sin sin থিটা তো হবে শুধু এটা এটা প্লাস 90। প্লাস 90। তাহলে এই ইকুয়েশন লিখতে পারি, আমরা প্লাসটা নিছি। তাহলে cos, এই যে প্লাস cos থিটা সমান sin থিটা প্লাস 90। এতটুকু থেকে কোনো কি সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার। এতটুকু সমস্যা। তাহলে দেখেন এই cos থিটা, এখানেও cos থিটা আছে। তাহলে এই cos থিটা, এই cos থিটা, তাহলে এই cos থিটার পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি না? ইকুয়েশন তো জি তাই স্যার। বলতেছে cos থিটা। তাহলে এই cos থিটার জি পরিবর্তে স্যার। তো আমি এটা লিখতে পারি। জি স্যার, সাইন জি স্যার। সাইন থিটা প্লাস তাহলে 90। সাইন থিটা প্লাস 90 ডিগ্রি। মাইনাস, রাইট, মাইনাস sin থিটা প্লাস 90 লিখলাম। ক্লিয়ার? সো এখান থেকে আমরা আবার লিখতে পারি মাইনাস, এখানে কিন্তু মাইনাসটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতেছি। তো তাহলে কি আসছে? -2 sin, এখন বলেন এই থিটার মান ধরছিলাম কত আমরা? ওমেগা টি না, থিটার এই মান হলো ওমেগা টি মাইনাস -60 ডিগ্রি। 60। হ্যাঁ, ওমেগা টি তো ওমেগা এই সূত্রের জন্য বলছিলাম, বাট এটা তো আমরা এখন ওই ম্যাথে চলে আসছি। তাহলে জি এক্ষেত্রে কি স্যার। হচ্ছে? এই ওমেগা থিটার টি মান মাইনাস 60। রাইট, ওমেগা টি -60। তাহলে এইটা হবে, এখন লিখতে হবে আমাকে ওমেগা টি -60, আর এই সূত্রের যে 90 প্লাস আছে আরো 90 ডিগ্রি। প্লাস 90। এখন কত আসতেছে? এখন আসবে স্যার -2 সাইন থিটা প্লাস প্লাস 30 ডিগ্রি। রাইট, -2 সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। প্লাস ওমেগা টি ওমেগা প্লাস টি প্লাস 30। 30 ডিগ্রি, 30। 30 ডিগ্রি। তাহলে আমরা এখন সাইনে ঠিকই আসলাম, বাট আমাদের এখন কি করতে হবে? মাইনাস সাইনটাকে বাদ দিতে মাইনাসটা হবে। তুলতে হবে মাইনাসটাকে কিভাবে তুলবো? স্যার। মাইনাসটা তোলা যাবে ওই নিচের আবার সাইড সূত্র চেঞ্জ করলে। আবার ইকুয়েশনের দিকে যান। আমার কাছে ইকুয়েশন কি আছে? সো এই দেখেন মাইনাস সাইন ওমেগা টি, এটার পরিবর্তে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি, তাই না? জি স্যার, প্লাস তাহলে আমরা যদি ওমেগা টি টোটালটাকে প্লাস যদি 180 ডিগ্রি। হ্যাঁ, টোটালটাকে যদি থিটা অথবা ওমেগা টি যাই ধরি না কেন ধরতে পারি, কিন্তু এই টোটালটাকে আমরা একটা অ্যাঙ্গেল ধরবো। এই টোটাল অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। মাইনাস ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা টি। হ্যাঁ, তাহলে আমরা এখন কিভাবে লিখতে পারি? তাহলে মাইনাস, কুকুরে ডাকে কোন জায়গায়? কার কুকুর ডাকে? আচ্ছা তাহলে আমরা এভাবে লিখতে পারি 2, তাহলে মাইনাস সাইন ওমেগা
টি প্লাস 30 আগেরটাই। তাহলে এই মাইনাস আর এই জিনিসটা একই রকম হলো না এখন? জি স্যার, টোটালটা উঠাই দিয়ে সাইন ওমেগা টি প্লাস 80 180। তাহলে এখন শুধু আমরা 180 বসাবো। তাহলে তাহলে আমরা এখন কি করব হচ্ছে 2 থাকবে, 2 এর জায়গাতে এই টোটাল এই মাইনাস সাইন ওমেগা টি এই টোটালটা মিলে হয়ে যাবে আমাদের সাইন, এই ইকুয়েশনটা হবে। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী কি সাইন ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি। তার মানে দেখা যাচ্ছে যে আমার এখানে ওমেগা টি, এই ওমেগা টি মানে এখানে যা থাকবে তার সাথে আমরা কত যোগ করতেছি? 30 180 ডিগ্রি যোগ করতেছি। এখানে ওমেগা টি মানে সাইনের সাথে যা থাকবে তার সাথে এটা যোগ করতেছি না? জি স্যার। তাহলে এই সাইনের সাথে এই টোটালটা আছে, এই টোটালটার সাথেই তো আমার এখন এই 180 ডিগ্রি যোগ করতে হবে। জি স্যার। তাহলে ওমেগা টি প্লাস 30 প্লাস 180, হ্যাঁ তাহলে কত হয়? 210। 10। তাহলে 2 সাইন 210 ওমেগা টি দেখ 180 আর 30 হচ্ছে 210। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 210। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে আই এর যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটা পেলাম হচ্ছে 2 সাইন ওমেগা টি প্লাস 210। এখন আমরা কম্পেয়ার করি, যদি ওরা কিন্তু কসে রাখছে তার মানে মনে হচ্ছে কোনটা কি করলো? স্যার এটা ওরা হচ্ছে দাঁড়ান, ওরা হচ্ছে যে cos 180 ডিগ্রি অ্যাড করছে। হওয়ার কথা না স্যার? হ্যাঁ আমার তো স্যার আসছে হলো মাইনাস 150। আসতে পারে আপনি যদি আমার এই নেগেটিভ চিহ্নটা ইউজ করতে পারেন তাহলে 150 আসবে। স্যার এরা স্যার কস দিয়েই তো করছে স্যার। আই এটা কারেন্ট এটা স্যার কজে নিয়ে নিছে, কজে কনভার্ট না ওটা চেঞ্জ করতে হবে। এটা কেন করছে আমি পরে দেখতেছি, বাট এটা চেঞ্জ করতে হবে। সাইন আপনাদের কে বললো যে আপনাদের 150 আসছে? সাদিক ভাই। 100 মাইনাস 150 আসছে তাই না? জি স্যার। হ্যাঁ আসবে, কখন কেন আসবে? আমরা ইউজ করছি এই পজিটিভ সাইনটা। জি স্যার, আমরা নেগেটিভটাও ইউজ করতে পারি, যেহেতু যে দুইটা যে কোনো একটা ইউজ করলে আমি এটাই পাচ্ছি। সো কারো আসবে মাইনাস 150 আর কারো আসবে 210। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার আমরা হচ্ছে ড্র করব। তো এই যে ভি ভোল্টেজের ভি সাইন ওমেগা টি মাইনাস 150, তার মানে 150 ডিগ্রি পরে শুরু হবে। এটা ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এটা ঠিক আছে। এটা মনে হয় অন্য কোনো ইয়ার চলে আসছে। আর আই এর সাইনটা হবে, আই এর ওয়েভফর্মটা হবে কি? এই দেখেন 150 দেখছেন? 210 না প্রথমটা যদি 150টা ধরি আমি, আমরা তো দুইটা ইকুয়েশন পাচ্ছি একই রকম, যেটা যে যেভাবে করে। জি স্যার। যদি আমি মাইনাস 150টা পাই কারেন্টের ইকুয়েশন এটা, তাহলে কিন্তু এই সেম ওয়েভফর্মই হচ্ছে। এটাও মাইনাস 150 এবং ভিও মাইনাস 150, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে ভি ওয়েভফর্ম যখন শুরু হবে কারেন্টের ওয়েভফর্মও সেম সময় শুরু হবে 150, দুজনেই একই সাথে শুরু হলো। বাট আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করছি কত? 210 বের করছি আমরা। আমরা যে ক্যালকুলেশনটা এখানে করলাম সেখানে আমাদের আসছিল হচ্ছে 2 sin ওমেগা টি প্লাস 210। তাহলে এটা ড্র করব কিভাবে? স্যার মাইনাস তো স্যার 210 টা আগে থাকবে। হ্যাঁ মাইনাসটা কি হইছে? মাইনাস তো উঠে গেছে না, নিচ থেকে উঠবে স্যার। প্লাস 210 তার মানে হচ্ছে এদিক থেকে শুরু হবে। তাহলে সাপোজ মনে করেন এখানে হচ্ছে আমাদের সেই 210, তাহলে এভাবে একটা ওয়েভফর্ম হবে, তাই না? জি স্যার। তাহলে এখন আমাদের বের করতে হবে এদের মধ্যে ডিফারেন্স কত। আমাদের কারেন্টেরটা ভোল্টেজেরটা শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে, আর আমাদের কারেন্টের শুরু হলো এখান থেকে। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স হবে ওই 150 প্লাস 210। কত হয় তাতে? এই দুটো কত হয়? এটা হয় স্যার 210 60 স্যার। 360। এটার মানে কি?
360 360 মানে স্যার 360 আর দুইটা একই সাথে শুরু হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার, দুইটাই ইন ফেজেই আছে। মনে করেন আমরা কারো যদি ক্যালকুলেশনে আসে হচ্ছে -150, তাহলে দেখবেন দুইটা ওয়েভ ফর্ম কিন্তু একই সাথে শুরু হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এদের মধ্যে জি ফেজ স্যার, ডিফারেন্স জি কত? 0 ফেজ ডিগ্রি। ডিফারেন্স নাই স্যার, Zero. 0। কিন্তু আমরা যদি 210 দিয়ে হিসাব করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত? 300। 360। তার মানে 60। কি ফেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে এরকম কিছু? স্যার এটা না তো স্যার, একবার ঘুরে আবার একই জায়গায় আসতেছে একই স্যার। জায়গায়, রাইট। একই দ্যাট মিন্স জায়গায়। হচ্ছে একই জায়গা দিয়েই শুরু হয়েছে এরা। 360 হলো যা, আর 0 সেম। আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এই ওয়েভফর্মটা দেখতে এরকম হবে। হয়তো আমরা ড্র করাটা সুন্দর হয়নি, যদি ঠিকভাবে এটা ড্র করি দেখা যাবে তাহলে ওই 150 দিয়ে উঠবে আর কি। এই দিক থেকে এভাবে উঠবে। হ্যাঁ রাইট, এভাবে থেকে উঠবে। হ্যাঁ এভাবে। যদি আপনারা ঠিকভাবে আমরা যে স্কেল ম্যাপে ড্র করি দেখবেন এভাবেই আসতেছে, অথবা বলতে পারি এইভাবে, এভাবে। বুঝতে পারছি স্যার, জি স্যার, মানে ঠিক আছে। জি স্যার। যেভাবে উঠবে ওই 150 ওই লাইন আপ হ্যাঁ, দিয়ে উঠবে। সো কেউ যদি এটা -150 দিয়ে করলো 0 হবে, রেজাল্ট একই। আর 210 দিয়ে করলো এটা হবে, রেজাল্ট একই। সেক্ষেত্রে লেখার সময় 0 ডিগ্রি যারা দেখবে তারা তো সহজেই লিখতে পারবে যে তা ইন ফেজ। তাহলে আমরা কি বলবো? দুইটা ওয়েভফর্মই ইন ফেজে আছে, একই সাথে আছে, ইন ফেজে আছে। জি। আর যারা 360 ডিগ্রি দেখবে তারা তো ভাববে কি রে কি হইলো, তখন তো হয়তো বা ভুল করবে। তারা লিখবে হচ্ছে যে কি কে আগে আছে, কারেন্ট আই লিডস, এভাবে লিখবে আই লিডস ভি বাই কত ডিগ্রি? 360 60। ডিগ্রি। আর যারা 0 ডিগ্রি লাগবে তারা লিখবে হচ্ছে আই এন্ড ভি ইন, ভি হচ্ছে ইন ফেজ। মানে ইন ফেজ লেখা লিখতে কষ্ট হচ্ছে আমার। সো জি স্যার। এরকম কিছু একটা হবে। আচ্ছা একটু হোল্ড। ওকে, তাহলে আমরা যখন লিখবো আনসার লেখার সময় কিন্তু লিখতে হবে 0 ডিগ্রি, ইন ফেজ লিখতে হবে। এই 360 ডিগ্রি লেখা যাবে না, আপনারা লিখবেন হচ্ছে ইন ফেজে আছে, আই এবং ভি হচ্ছে ইন ফেজে। তো এটা কি বোঝা গেছে এই ম্যাথটা? কারো কোনো জি সমস্যা স্যার, আছে? বুঝতে জি পারছি। স্যার, বুঝছি। সমস্যা বলতে স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এই যে স্যার আপনি স্যার প্রথম সূত্রটা দিয়ে করছেন না, এই জায়গার মধ্যে 180, এই যে সাইন ওমেগা টি প্লাস 180। সাইন উঠে 180, রাইট। হ্যাঁ স্যার, আমি যদি স্যার নিচের সূত্র দিয়ে এই যে কিনা এই যে ই এটা নাম্বারটা যদি, জি স্যার, নিচের সূত্র দিয়ে স্যার যদি এটা না সাইনকে এটা কজে নিয়া করি, এই এটা স্যার নিচের উপরটা স্যার, এই মানে যে এটা কিনা ই নাম্বার, হ্যাঁ হ্যাঁ, যদি স্যার সাইনকে স্যার কজে নিয়ে যায় সরাসরি না প্লাস 90 ডিগ্রি করে, আহ, যেহেতু স্যার উপরেরটা কারেন্ট দেয়া আছে কজে, আমি যদি স্যার দুইটাই কজে করি। হ্যাঁ কজে করতে পারেন। তাহলে আপনি ভিটা নিয়ে কাজ করবেন, জি স্যার। ভিটা নিয়ে কাজ করবেন, ভি নিয়ে কাজ করে দেন আপনি কজে কনভার্ট করবেন। তাহলে কজে নিলে সমস্যা কি? সাপোজ আমার একটা ওয়েভ ফর্ম আসলে এভাবে 2 cos ওমেগা টি প্লাস 30, এরকম আমরা পেলাম। তাহলে এটাকে আমরা ড্র জি করব স্যার। কিভাবে? এখন ড্র করব কিভাবে বলেন? স্যার এই ড্রটাই তো প্যাচ লাগতেছে স্যার, কিভাবে এটা করব? স্যার উল্টা হবে স্যার, ড্রটা একটু উল্টা হবে। এমনিতে যে কোনো ওয়েভ ফর্ম, যেমন যদি এরকম লেখা থাকে সাইন ওমেগা টি, 2 সাইন ওমেগা টি, তাহলে ওমেগা টির সাথে যদি কিছু না থাকে তার মানে ফেজ 0। ফেজ কত? 0। 0 মানে শুরু হবে জি সবসময় এই রেফারেন্স পয়েন্ট থেকে, জি স্যার। সাইন ওয়েভ। যদি এরকম আসে 2 cos ওমেগা টি
তার মানে হচ্ছে যে ফেজ নাই, তার মানে এটাও জিরো, তার মানে শুরু হবে কোথা থেকে? জিরো থেকে। এই 0 পয়েন্ট 0 থেকে থেকে। স্যার। কিন্তু যেহেতু এটা কজের ওয়েভফর্ম, তো এটাকে আপনি এই সেহেতু এখান থেকে এভাবে ড্র করতে পারবেন না, এটাকে ড্র করতে হবে এইভাবে, ম্যাক্সিমাম তো এইভাবে ড্র হয়, কজের ওয়েভফর্ম হয় এইভাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি ম্যাক্সিমাম শুরু করবেন, 0 পয়েন্ট থেকেই শুরু হবে, জিরোই, কিন্তু সেটা হবে ম্যাক্সিমাম দিয়ে শুরু। আর যদি স্যার নেগেটিভ থাকে তাহলে কি স্যার নিচে থেকে শুরু হবে? নেগেটিভ কি থাকবে, এটার আগে মাইনাস চিহ্ন? যদি স্যার মাইনাস থাকে, হ্যাঁ, ধরেন তাহলে স্যার 2 তাহলে cos minus 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এভাবে শুরু করবেন। স্যার আর যদি সাইন থাকে, আমার রেকর্ডিং না দিন স্যার, ক্লাসে 1 মিনিটও করতে পারিনি ভালো, শুধু নেটের প্রবলেম হইতেছে স্যার, কিচ্ছু বুঝি নাই এখন পর্যন্ত। কে কে বিপু স্যার নাকি আলকাস, আলকাজ? স্যার আমার এই জি জায়গায় স্যার। স্যার নেটের প্রবলেম আচ্ছা স্যার, বারবার নেট স্যার আমি চলে 1 যাইতেছে। মিনিটও ভালোভাবে কিছু বুঝি নাই স্যার, আচ্ছা মানে আচ্ছা নেট আচ্ছা শুধু আচ্ছা গাইডা যায়। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে ওকে, এটা এটা কি বোঝা আচ্ছা গেছে? স্যার, আমরা হ্যাঁ, স্যার এই যে স্যার আর মাইনাসটা কি করতে হবে স্যার, এই জিনিসটা নিয়ে পেঁচ লাগতেছে স্যার। এই যে I minus 2 cos omega t minus 60 ডিগ্রি, আমরা এই আমরা মাইনাসটা। আমরা আমরা প্রথমে বলছি যে আমরা ম্যাথগুলো সলিউশন করার জন্য একটা নির্দিষ্ট সবসময় একটা নির্দিষ্ট ওয়ে ফলো করব, সবসময় জি স্যার। সবগুলোর ক্ষেত্রে। তার মধ্যে কি প্রথমে আমরা যখনই এইগুলো দেখব, যেমন ভিআই কয়েকটা সেট দেওয়া আছে, তাই না? আমরা প্রথমে জি দেখবো যে কি স্যার। কি দেওয়া আছে। জি সাপোজ স্যার। এই নাম্বারে দেখেন ভোল্টেজ ওয়েভফর্ম দেওয়া আছে, এটা এখন এটার মধ্যে কি পার্থক্যটা কি বলেন? এই দুইটার মধ্যে দুটোই কিন্তু সাইনে আছে, তাই না? জি স্যার। জি স্যার। কোনো সমস্যা শুধু নেই। কারেন্ট আর ভোল্টেজ। হ্যাঁ, কারেন্ট ভোল্টেজ আর কোনো সমস্যা নেই, দুইটাই পজিটিভ আছে আর মানগুলো চেঞ্জ জি আছে। স্যার। তার মানে জি বলা যায় দুইটাই হলো সাইন প্ল্যাটফর্মে আছে। এখন যদি এমন হয় দেখেন এখানে আছে সাইন, এখানে আছে কস, তাহলে কিন্তু আমরা তুলনা করতে পারবো না। কাউকে তুলনা করতে হলে একটা একই প্ল্যাটফর্মে জায়গায়। নিয়ে এসে তুলনা করতে হয়। তাই আমাকে আমার ফার্স্ট অবজেক্টিভ থাকবে হচ্ছে দুটো সিগন্যাল কি একই ওয়েভফর্মে নিয়ে আসা, একই রকম ওয়েভফর্মে কনভার্ট করা। সো এখানে একটা আছে সাইন, একটা আছে কস, তাহলে আমরা কি তুলনা করতে কিন্তু পারবো না। এই দেখেন এখানে জি কস স্যার। আছে, এটা আছে সাইন। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট যে কোনো একটা একটা ওয়েভফর্মকে প্ল্যাটফর্মে। কনভার্ট করতে হবে, সাইনে অথবা কসে। আমরা কি নিতে চাচ্ছি প্রথমে? আমরা ভাববো যে কোন প্ল্যাটফর্মে কনভার্ট করব, সাইনে নিব না কসে নিব। জি স্যার। আমরা যদি সাইনে করতে চাই সবগুলোকে, তাহলে আমাকে এই দুইটা সিগন্যাল কি সাইনে রাখতে হবে। অলরেডি তো একটা সাইনে রাখাই আছে, জি তাহলে স্যার। যেটা সাইনে নাই সেটাকে সাইনে কনভার্ট করব। শুধুমাত্র যেই সিগন্যালটা সাইনে নেই, সাইন দিয়ে দেওয়া হয়নি, সেটাকে আমরা শুধু জি স্যার। সাইনে কনভার্ট করে নিব। এই নাম্বারের ক্ষেত্রে আমরা সেটাই করছি। দেখেন একটা আছে কস, একটা আছে সাইন। সো আমরা এই ভিটাকে কিছু করিনি, কারণ ভি সাইনে দেওয়াই আছে, বাট আমরা চেঞ্জ করছি কি জি স্যার। এই কসটাকে চেঞ্জ করে কোথায় কষ্ট নিছি? সাইনে নিছি। এবং আরো আছে, সাইন। এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটাকে আমরা কি করে নিছি? প্লাস, পজিটিভ প্লাস। করে নিছি। সো আমাদের উদ্দেশ্য থাকবে আমরা সবগুলোকে সাইনে নেব এবং পজিটিভ রাখবো। এই একটা, সবাই স্যার একটাই এই মাথায় রাখেন। মাইনাসটা উঠাবো কেমনে স্যার, এই পজিটিভটা করবো কিভাবে স্যার, এইটাই পেঁচ লাগে। হ্যাঁ, এটাই তো আমরা দেখলাম, স্টেপ বাই স্টেপ করলাম। আবার যদি বলেন যে আবার দেখাতে পারি। স্যার আবার একটু দেখাইলে একটু ভালো হয় স্যার, ক্লাস নেটের সমস্যা তো স্যার, বুঝতে সমস্যা হয়েছে। হুম, তাহলে আমাদের দেওয়া আছে কি কোশ্চেনে? দেওয়াটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 cos ওমেগা omega টি t মাইনাস 60 ডিগ্রি। 60 মাইনাস। মাইনাস 60 ডিগ্রি। হ্যাঁ So, ভাই। হ্যাঁ হ্যাঁ, ক্লাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। শেষ কথা বলা। মাঝখানে ফোন দেয় স্যার, বিরক্ত। আচ্ছা শোনেন, স্যার। জিনিসটা হচ্ছে যে যদি কেউ ফোন দেয়, তো আমাদের অনলাইনে আমরা যেহেতু নতুন ক্লাস করতেছি, সো আমরা হয়তো অনেক কিছু জানবো না। যখন কেউ ফোন দিবে সমস্যা নেই, আপনি যদি ফোন রিসিভ গুরুত্বপূর্ণ হয় ফোন রিসিভ করতেই পারেন। তো আপনার দেখেন একটা মাইক্রোফোন আছে সামনে, ওটাকে মিউট করে রাখতে হবে। মিউট কি করে ওইটা রাখতে তো পারেন? স্যার, জি স্যার, স্যার ফোন ভুলে স্যার হয়ে গেছে। হ্যাঁ, তো হঠাৎ ওটাকে মিউট মাঝখান করে দিয়ে ফোন রাখলে করছে পরে, তো। হ্যাঁ, মিউট করে রাখলে পরে আর এই ঝামেলাটা হয় না। ওকে দেন, তাহলে এটাকে আমরা এখন সাইন এবং এই মাইনাস চিহ্নটা উঠাতে হবে। তাহলে আমরা আমরা যদি এক্সপার্ট হয়ে যাই, দেখা যাবে একসাথে দুটো কাজই করতে পারবো। বাট যখন এক্সপার্ট হব না, আমরা অন বাই অন করতে পারি। আমরা ফার্স্ট কি করতে পারি? কসটাকে সাইনে নিতে পারি অথবা মাইনাসটাকে বাদ দিতে পারি। আমরা কোনটা আগে করতে চাই? আগে স্যার মাইনাসটাকে বাদ দেই। মাইনাসটাকে বাদ দিই। তাহলে সাপোজ আমরা একটা ধরে নিই, তাহলে এবার কি
কেমন আছে মাইনাস cos ওমেগা টি মাইনাস 60 এভাবে কি লেখা যাবে? জি স্যার। আগের জিনিসটা লিখলাম, জাস্ট মাইনাসটাকে এখানে নিলাম। এখন এই ইকুয়েশনটার সাথে এইখানে যে চারটা ইকুয়েশন দেওয়া আছে এটা তুলনা করেন, কোনটার সাথে মিলে বেশি? এটার সাথে মিলে না? জি স্যার। এখানে যে ওই ওমেগা টি আছে, এই টোটালটাকে আমরা ধরে নিব সেটার অ্যাঙ্গেল। এই কসের সাথে কি এখানে যেটা দেওয়া আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই টোটালটা। জি সো স্যার। কসের সাথে যে অ্যাঙ্গেল থাকে তার সাথে যখন আমরা এই 80 ডিগ্রি যোগ করব, সরি, সো এটাকে আমরা কি এভাবে লিখতে পারবো কিনা বলেন? জি স্যার। লেখা যাবে তাই না? তার মানে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের সাথে কি করছি, হয় যোগ করছি অথবা মাইনাস করছি। জি স্যার। তাহলে আমরা সেই কাজ করব। তাহলে এখানে এই টোটালটার অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে এটার সাথে আমরা কত কি করতে পারি? সো এই cos সূত্রের cos লিখলাম, সাথে 2 তো আছে, আগের 2, তাহলে কি লাগবে 2, আর এই মাইনাস তো এই সূত্র অনুযায়ী তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে কি থাকতেছে cos জি স্যার। cos cos ওমেগা টি মাইনাস 60, এটার সাথে আমরা যোগ করব কি 180। 180, তাহলে কত হয় বলেন তো হিসাব করে? তাই হলে 210 210 রাইট, 240 সরি স্যার 240। 240 আসে। জি স্যার। যোগ করলে স্যার 180 এর সাথে 60 যোগ স্যার করলে 180 কিভাবে আসে? 120 আসে না? 240, 240 আসে। হ্যাঁ 240 আসে। ঠিক আছে, আমরা লিখলাম তাহলে কত? 240। এটা আমরা কি পজিটিভ ধরছি না নেগেটিভ ধরছি? কোনটা ধরছেন স্যার সেটার উপরে? নেগেটিভ ধরছি। নেগেটিভ 180 ধরছেন না? এখানে তো জি দুইটা আছে, স্যার। প্লাস আছে মাইনাস আছে। প্লাস 180, আপনি এই টোটালের সাথে কত প্লাসটা যোগ করছেন না মাইনাসটা? স্যার মাইনাস 60 ডিগ্রির সাথে মাইনাস 180 ডিগ্রি যোগ রাইট, করছি। তাহলে আসবে কি মাইনাস মাইনাস 240। 240 হলো। এখন আমরা কসটাকে কি করব? সাইনে নেব, সাইনে কনভার্ট সাইনে করব। নিয়ে যাব। তাহলে এখন এই কস আছে, এখন এই সূত্রটা, এখন এই যে কস ওমেগা টি, এটা কোনটার সাথে মিলতেছে? এটার স্যার সাথে মিলে না? নিচেরটা সবার। জি স্যার। তাহলে এই প্লাস cos ওমেগা টি, তাহলে কি আমরা পেয়ে যাচ্ছি সাইন। জি স্যার। তাহলে এখন আমি মাইনাস 90 ডিগ্রি। তার মানে এই যে মাইনাস 240 ডিগ্রির সাথে কত যোগ বা বিয়োগ করতে হবে? কত? মাইনাস 90 ডিগ্রি 240। তাহলে আমরা এখানে লিখবো কিন্তু এখন সাইন জি স্যার। ওমেগা টি, আর কত হবে? মাইনাস 240 মাইনাস 90 330 মাইনাস 330। আমরা মাইনাসটা ইউজ করতে পারবো না এখন, কিন্তু এখানে আবার কন্ডিশন আছে। আমরা কিন্তু cos ওমেগা টি প্লাসটা নিচ্ছি না, প্লাস উপরে আছে, তাহলে আমার এই সূত্রের জন্যই প্লাস উপরেরটা ইউজ করতে হবে। মাইনাস নিচে আছে, তাহলে নিচেরটা ইউজ করতে হবে, কিন্তু বুঝছেন? আর এই আচ্ছা এর আগেরটা কিন্তু একটাই ছিল, প্লাস মানে যাই হোক সেম আনসার, বাট এখানে কিন্তু আলাদা। তাহলে আমাকে অবশ্যই প্লাসটা ইউজ করতে হবে। বের করেন, বের করে। 150 হয় না স্যার? 150 মাইনাস 150 ডিগ্রি। হ্যাঁ, কি বের করতে পারছেন? জি স্যার। কত আসলো এখন? স্যার মাইনাস 150 হলো? জি একই স্যার। রকম হলো এবার? সাইন, এটাও জি আমরা স্যার। সাইন পেলাম, এটাও সাইন পেলাম, দুইটাই মাইনাস 150, তার মানে দুইটা একই সাথে শুরু হবে। এই দেখেন ওই ফর্মে দুইটা একই সাথে শুরু হয়েছে, বুঝছেন? জি স্যার।
একই সাথে শুরু হয়েছে। স্যার প্রথমটার মাইনাস উঠানোর জন্য যেহেতু মাইনাস আছে সেজন্য আর কি মাইনাস দিতে হয়েছে, রাইট। আর নিচেরটা সূত্রে যেহেতু প্লাস দেওয়া আছে না না, এই মাইনাস উঠায় ফেলছি। প্রথমটার ক্ষেত্রে এই যে মাইনাস cos ওমেগা টি ইউজ করছি, তাই না? জি স্যার। এখন এই মাইনাসের জন্য এই একটা মাইনাস, কিন্তু এখানে প্লাস মাইনাস আমরা যে কোনো একটা ইউজ করতে পারি এই ক্ষেত্রে, জি স্যার। কারণ এর সাথে আর কেউ নাই। জি স্যার। উপরে এই 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 মানে আপনি যদি এদিক থেকে আমি চিন্তা করি, এদিক থেকে চিন্তা করি, cos ওমেগা টির সাথে যদি আমরা 180 ডিগ্রি যোগ করি পাবো কি? মাইনাস cos মাইনাস ওমেগা টি, cos ওমেগা টি। অথবা cos ওমেগা টি কে মাইনাস 180 ডিগ্রি যোগ করলেও কি পাবো? এই ইকুয়েশনই পাবো। জি স্যার। সেই জন্য কিন্তু এই ইকুয়েশনের ক্ষেত্রে দেখেন sin ওমেগা টির সাথে প্লাস 90 ডিগ্রি করলে আমরা পাবো এই উপরেরটা প্লাস cos ওমেগা টি। হুম। sin ওমেগা টির সাথে মাইনাস 90 ডিগ্রি যোগ করলে পাবো হচ্ছে মাইনাস cos ওমেগা টি। ঠিক আছে? উপরটা দিয়ে উপরটাকে বোঝায়, নিচটা দিয়ে নিচেরটাকে বোঝায়। কিন্তু এই ইকুয়েশনের ক্ষেত্রে উপরেরটাও যা, এর নিচেও সেমই আসে, দুইটার ক্ষেত্রে মাইনাসই আসে। সেজন্য আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে তো গত ক্লাসেই বলছিলাম, করেন। না স্যার, হয়ই নাই স্যার। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এটা মনে হয় অন্য কোনো ম্যাথের এই ইকুয়েশনটা চলে আসছে, কারণ i সমান -20 60 ডিগ্রি এটার সাথে, আচ্ছা একই তো জিনিস। তাহলে মানে ওরা মনে হয় আরো একটা অপশন দেওয়া আছে এখানে, সেটা মনে হয় আমি নিয়ে আসতে পারিনি। ওরা এভাবে করছে আর ওই সাইন দিয়েও করে দেখাইছে। এরপরে স্যার আরেকটা লাইন বাকি রয়েছে, তো এই জায়গায় ওই যে 90 ডিগ্রি যোগ করে নাই স্যার। ওটা হতে পারে 90 ডিগ্রি যোগ মানে করলে এটা করছে স্যার আমি হয়তো কপি করে নিয়ে আসতে পারিনি। ও আচ্ছা, ওটা হ্যাঁ। সাইন হয়ে যাবে। হ্যাঁ, বইতে মনে হয় করে দেওয়া আছে, এটা কমপ্লিট করে দেওয়া আছে, আপনার বইতে একটু দেখে নিন। ও আচ্ছা। বিপু মন্ডল, গাছতলাতে থাকলে তো কেমনে হবে, এক জায়গাতে বসতে হবে, বসে তারপরে খাতা কলম নিয়ে বসেন, বসে দেন বুঝতে পারবেন। স্যার বৃষ্টি হয়েছে স্যার, সব দিকে কাদা। এখন স্যার বসুন, ঘরের ভিতর বসলে স্যার ঘরে নেটওয়ার্ক পাই না। আচ্ছা, বাসা কোথায়? স্যার বাসায় ঘোড়াশাল, নরসিংদী ঘোড়াশাল। কি বলেন, ঘোড়াশালে যদি না পান তাহলে কোথায় পাবেন? একটু গ্রামে তো, সেজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, দেন আমরা নেক্সট টপিকসে চলে যাই। এখানে কিন্তু 5টা আপনারা প্র্যাকটিস করবেন, এখানে বইতে করে দেওয়া আছে এগুলো। এবার আসি আমরা যে আমাদের যে সাইনুসয়েড বা সাইন ওয়েভের ক্ষেত্রে যে ব্যাপারটা, যে এখন আমরা তো গত ক্লাসে বলছিলাম যে বারবার তো আমরা সময় উল্লেখ করে আমরা ভ্যালুটা বলতে পারবো না, তাই না? যে 5 সেকেন্ড সময়ে ভোল্টেজ কত, 6 সেকেন্ড। তাহলে আমরা একটা ইফেক্টিভ ভ্যালু বা একটা এভারেজ ভ্যালুর কথা বলি। তো একটা সাইন ওয়েভের ক্ষেত্রে একটা ফুল সাইকেলের এভারেজ ভ্যালু কত বলতে পারবেন? একটা ফুল সাইকেল মানে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি, কিন্তু এটার এভারেজ করলে কত আসবে, মান কত আসবে? সাপোজ এটার মান সাইকেল না, এখানে হচ্ছে ভোল্টেজ হচ্ছে, ধরি এই ম্যাক্সিমাম ভোল্টেজ বের হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট, সরি 5 ভোল্ট, 5 ভোল্ট ধরেন। আর এই নিচের ম্যাক্সিমাম কত হবে তাহলে? -5 যেহেতু অ্যামপ্লিটিউড। তো এখন এদেরকে যদি এভারেজ করি কত ভোল্টেজ পাবো আমরা? এভারেজের এরিয়া হবে এই 0 থেকে এই 2 পাই পর্যন্ত। 5 হবে না? হ্যাঁ 5 হবে। এভারেজ করলে কত আসবে? সেটা বলেন তো। স্যার এভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু কি একই কথা? না, একই কথা না, সে ডিপেন্ড করে। ডিসির ক্ষেত্রে এভারেজ ভ্যালু বলি, স্যার আরএমএস ভ্যালু বলি আমরা এসির ক্ষেত্রে। যদি এটাও এসি, আমরা এভারেজ ভ্যালু বের করতে যাচ্ছি। 5 হওয়ার কথা না? সাপোজ মনে করেন স্যার 4 ভোল্ট। আচ্ছা, এখানে একটা আমি সিগন্যাল দেখালাম, সাপোজ এখানে হচ্ছে 5 ভোল্ট আর এই বরাবর হচ্ছে 10 ভোল্ট। এখানে আছে 10 ভোল্ট। এই সিগন্যালটার এভারেজ বের করতে পারবেন? এভারেজ কত হবে? ধরি এটা হচ্ছে 2 সেকেন্ড সময়, আর এটা হচ্ছে এখানে 4 সেকেন্ড। এভারেজ তার মানে টোটাল এই 4 সেকেন্ডে এভারেজ ভোল্টেজ কত হবে বের করতে পারবেন?
না স্যার এই 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কত ছিল? 5। 5 5 তাহলে এখানে এভারেজ কত? পার সেকেন্ডে কত? স্যার 2.5 কি স্যার 5 5 না? এখানে তো 2 সেকেন্ড, তার মানে এখানে তো 1 আছে কোথাও, তাই না? 1। হ্যাঁ তাহলে 0 থেকে 1 পর্যন্ত 5, 0 থেকে 2 পর্যন্ত তো 5, তাই না? তাহলে জি এভারেজ স্যার করে কিভাবে আমরা? টোটাল সময়ে ভোল্টেজ কত? 0 1 সেকেন্ডে 5 ভোল্ট, পরের সেকেন্ডও 5 ভোল্ট, তাই 5 না? ভোল্ট 2 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ, তাহলে কত আসে এভারেজ? 5 5। আবার এই 2 থেকে 4 এর এভারেজ কত? এভারেজ 10 এভারেজ কত? 10, কারণ হচ্ছে 3 সেকেন্ড সময়েও ভোল্টেজ 10, 4 সেকেন্ড সময় 10, 10 তার মানে কত? 10 যোগ 10 10 ভাগ দেবো কত দিয়ে? 2 দিয়ে এই 2 থেকে 4 পর্যন্ত আমাদের সেকেন্ড কয় সেকেন্ড? 2 2 সেকেন্ড সেকেন্ড, তার মানে আমাদের এখানেও আসে কত? 10। 10 তাহলে এখন বলেন এই 0 থেকে 4 এদের মধ্যে এভারেজ কত? টোটাল 4 সেকেন্ড এভারেজ কত? এভারেজ তাহলে আমরা এটাকে একটা অংশ ধরি, 15/4 15 ভাগ 4 না, 15 ভাগ 4 4 কেন দিবেন? আমরা টোটালটাকে একটা অংশ ধরি, ঠিক আছে যার 2 দিয়ে ভাগ এভারেজ হচ্ছে 5, 7.5 হবে স্যার রাইট। আবার এই 2 থেকে 4 পর্যন্ত একটা অংশ ধরি, যার এভারেজ 10, এবং এদের এভারেজ হবে কত? দুইটা অংশ 2, তাহলে 7.5। এটা হচ্ছে আমাদের কিন্তু এভারেজ ভ্যালু, তাই না? স্যার আবার একটু বলেন তো স্যার, বুঝলাম না। বুঝেননি? আমি বলতেছি এভারেজ ভ্যালুটা কিভাবে বের করবেন। জি স্যার সো এভারেজ ভ্যালু, এটা 1 সেকেন্ড সময়ে দেখলাম ভোল্টেজ আমার আছে হচ্ছে, এটা ধরি 5 ভোল্ট 1 সেকেন্ড সময়ে। 2 সেকেন্ড সময়ে আমার ভোল্টেজ 10 ভোল্ট। আবার 3 সেকেন্ড সময়ে দেখলাম আমার ভোল্টেজ এরকম হয়ে গেল, আবার 5 হয়ে গেল। আমি বলতেছি তার মানে এই টোটাল 3 সেকেন্ড সময়ে আমার এভারেজ ভোল্টেজ কত ছিল? জি স্যার তাহলে আমরা, যোগ করে 3 দিয়ে ভাগ। তার মানে প্রত্যেক সেকেন্ডের ভোল্টেজ গুলোকে আমরা যোগ করব, যোগ করে টোটাল সেকেন্ড দিয়ে ভাগ করে দিব, তাই না? রাইট জি স্যার তাহলে প্রত্যেক সেকেন্ডের, তাহলে এই ফার্স্ট 1 সেকেন্ডের ভোল্টেজ কত? 5 5 যোগ 5 যোগ 10 যোগ 5 যোগ 5 ভাগ 3। রাইট, ভাগ 3। তাহলে আমরা পেয়ে যাব কত? 20 ভাগ 3। এভারেজ ভোল্টেজ। এটাকে হলো এভারেজ করা, আমরা এভারেজ করতেছি। জি স্যার জি স্যার বুঝতে পারছি। 6.26। এখন যদি এমন হতো যে চতুর্থ সেকেন্ডে দেখা গেল ভোল্টেজ নেগেটিভ 5 হয়ে গেল, এখন বলেন তো এভারেজ কত? টোটাল 4 সেকেন্ড এভারেজ কত? টোটাল 4 সেকেন্ড স্যার হবে 15/4। তাহলে আমাদের এই পর্যন্ত তো এইটা ঠিক আছে, তাই না? তারপরে এটা নেগেটিভ হয়ে গেল -5, তাহলে -5 হবে না? জি স্যার আর এর নিচে হয়ে যাবে 4 4 সেকেন্ড, মাইনাস এটা কাটা 15, 15/4 15/4, রাইট। এটাকে এভারেজ করা বলি আমরা। মাইনাস 3.35 7.5, ওকে। জি স্যার তো এখন আমাদের সিগন্যাল গুলো তো আর এরকম স্কয়ার ওয়েভ থাকে না, আমাদের সিগন্যালটা এটা সাইন ওয়েভের মতো। সেই ক্ষেত্রে এভারেজ কিভাবে করব আমরা? এখন তো এভাবে আমি চাচ্ছি যে এই সময় থেকে এই সময়ের মধ্যে টোটাল ভোল্টেজ কত ছিল, এভারেজ ভোল্টেজ কত ছিল। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেক সেকেন্ডের ভোল্টেজ গুলোকে যোগ করতে হবে। জি স্যার এখন প্রত্যেক সেকেন্ডে তো চেঞ্জ হচ্ছে ভোল্টেজ, জি স্যার তাই না? জি স্যার দেখেন প্রত্যেক সেকেন্ডে কিন্তু ভোল্টেজ চেঞ্জ আছে, কিন্তু চেঞ্জ হওয়ার মানে ওয়েটা দেখেন, এই অর্ধেকে, মানে এই অর্ধেকে যেভাবে চেঞ্জ হয়েছে এই অর্ধেকও তো সেই একই ভাবে চেঞ্জ হয়েছে না? জি স্যার জি স্যার দ্যাট মিন্স আমি যদি এই অর্ধেকের এভারেজ করি, ধরেন আমরা করে কোনো ভাবে একটা করে এই অর্ধেকের এভারেজ পেলাম 5, এবং এই অর্ধেকের এভারেজ পেলাম 5, তাহলে টোটাল এভারেজ কত হবে এই পর্যন্ত? এই দুইটার এভারেজ কত হবে? 5 10 হবে মাইনাস স্যার। 5 রাইট, ও মাইনাস সরি সরি হ্যাঁ হ্যাঁ ওই নিচেরটা হ্যাঁ, নিচেটা যেহেতু উল্টো দিকে আছে তাই একটা হবে মাইনাস, উল্টো। মাইনাস ভাগ হবে 5 2, - 5 স্যার। এইভাবেই তো হওয়ার কথা। যেহেতু দুইটা সাইকেল হইছে দুইটা অর্ধেক করে নিছি আমরা, সেজন্য 2 0। তো একটা পিওর সাইন ওয়েভের Zero। এভারেজ হচ্ছে 0, ক্লিয়ার?
দেখেন, সো একটা পিওর সাইন ওয়েভের এই হাফেও যা জি থাকবে স্যার, সেকেন্ড হ্যাঁ। হাফেও সেম, এদের অ্যাভারেজ করলে আমরা সবসময় জিরো ভোল্টেজ পাবো বা জিরো কারেন্ট পাবো। তো এই জন্য আমরা কি করি, তাহলে তো আমরা অ্যাভারেজ ভ্যালুটা বের করতে পারবো না বা অ্যাভারেজ ভ্যালু দিয়ে বলতে পারবো না এসি ভোল্টেজ গুলোকে। তাহলে এসি ভোল্টেজটাকে সেজন্য অ্যাভারেজ ভ্যালু না বের করে আমরা আরএমএস ভ্যালু বের করি, সেটাকে আমরা বলি ইফেক্টিভ ভ্যালু অথবা রুট মিন স্কয়ার ভ্যালু। তবে আমরা যেহেতু আমরা এটা দেখলাম যে আমরা একটা এসি ওয়েভের ফুল সাইকেলের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে জিরো, বাট হাফ সাইকেলের ভ্যালু কিন্তু জিরো হচ্ছে না। হাফ সাইকেল মানে অর্ধেক সাইকেলের ভ্যালুতে আমরা পাচ্ছি এখানে, তাই না? জি স্যার। এখানে অর্ধেক সাইকেল। তাহলে অর্ধেক সাইকেলের ভ্যালু তারা কিভাবে বের করে? এই হাফ সাইকেলের এভারেজ আমরা বের করি অ্যাকচুয়ালি। যখন আমরা সাইন ওয়েভের ক্ষেত্রে এভারেজ ভোল্টেজ বের করব তখন আমরা কিন্তু এই হাফ সাইকেলের জন্য বের করি, ফুল সাইকেলের জন্য বের করতে পারবো না আমরা, কারণ জিরো হয়ে যায় তখন। তো কিভাবে আমরা বের করি, জাস্ট এই অর্ধেকের আমরা ধরে নিচ্ছি, এই অর্ধেক অর্ধেক কত, জিরো থেকে পাই পর্যন্ত। টোটালটা হচ্ছে 2 পাই 360 ডিগ্রি, বাট জিরো থেকে পাই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের এভারেজ কত সেটা আমরা বের করব। এখন এই বেরটা আমরা যেহেতু এটা পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে আমাকে কি করতে হবে, এই এই হাফ সাইকেলটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা ভাগ করে নিতে পারি, খুবই ছোট ছোট অংশে। এই যেমন ছোট ছোট অংশে এটা ভাগ করে নিলাম, এরকম এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যদি অংশে ভাগ করে নিই আমরা, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা ভ্যালু পাবো। এর প্রত্যেকটা পয়েন্টের জন্য এরকম প্রত্যেকটা পয়েন্ট ভ্যালু পাবো না আমরা? জি স্যার। তাহলে আমরা এরকম যদি 100টা ভাগে ভাগ করি এবং 100 ভাগের জন্য 100টা ভ্যালু পাবো আমরা, জি স্যার। তাহলে তো আমরা এভারেজ করতে পারি। ওই 100টা ভ্যালুটি যোগ করে ডিভাইড বাই 100টা, যে যতগুলো ভাগ করলাম অত দিয়ে ভাগ করে দিব, তাহলে তো এভারেজ পেয়ে যায়। তো এখন এই সাইন ওয়েভকে ক্ষুদ্র ক্ষুদ্র মানে কি অসংখ্য ভাগে ভাগ করা যায়, যেগুলোকে আমরা যদি এরকম ধরে ধরে যোগ করতে যাই অনেক সময়ের ব্যাপার। তো এইগুলো চিন্তা করে কিন্তু আমরা আমরা ধরেন আপনাদের ম্যাথ ছিল ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টার মেবি, ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস করছিলেন? জি জি স্যার। স্যার। ছিলাম স্যার। পরে না, এখনো আমরা করতেছি। ডিফারেন্সিয়েশন করছিলাম, ইন্টিগ্রেশন করছিলাম। জি স্যার করছিলাম। ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে কোনো বড় একটা অংশকে ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করে মান বের করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশগুলোকে যোগ করে মান বের করা। তাহলে এরকম আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে এগুলোকে যদি আমি সবগুলো ভাগকে যোগ করতে চাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করব। এবং ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা আমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দেখে আসছি, তারপর আমরা সেকেন্ড সেমিস্টার আছে স্যার। চেষ্টা করব করার। তো আমরা যদি এই হাফ সাইকেলের এভারেজ ভ্যালু বের করতে চাই তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে, এই এই এরিয়া কতটুকু এরিয়া নিয়ে আমি এভারেজটা বের করব সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা ফুল এরিয়াটা নিতে পারবো না, কারণ তাহলে তো এমনিতেই জিরো হয়ে যাবে। সেজন্য আমরা এরিয়া নিলাম পাই পর্যন্ত, সেটা আমরা এখানে লিখলাম বেস লেন্থ অফ হাফ সাইকেল, জিরো থেকে পাই পর্যন্ত লেন্থ কত, পাই পর্যন্ত লেন্থ। আর এরিয়া অফ হাফ সাইকেল, তার মানে এই হাফ সাইকেলের এই টোটাল এরিয়াটা বের করতে হবে, এই টোটাল এরিয়াটা। তো এরিয়াটা আমরা কিভাবে বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন করে বের করছি। এই যে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা তো চিনেন। জি স্যার। জি স্যার। এই ইন্টিগ্রেশনটা করছি, কার ইন্টিগ্রেশন করছি, এই ওয়েভফর্মটার। এই ওয়েভফর্মটা কি ধরনের ওয়েভফর্ম, কার সাইন ওয়েভ। ওয়েভফর্ম? সাইন সাইন ওয়েভ। ওয়েভ। কার? এটা ভোল্টেজের ওয়েভফর্ম, তাই না? ভোল্টেজের স্যার। সাইন ওয়েভ। সেজন্য আমরা প্রথমে লিখলাম ভি, কার? ভোল্টেজের ওয়েভফর্ম ভি। এই ভিটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে যাকে ইন্টিগ্রেশন করব তার সাথে এই ইন্টিগ্রাল চিহ্ন এবং কার সাপেক্ষে, কার পায়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন সাপেক্ষে। করতেছি, এটা কি নিচ্ছে, এটা এই যে থিটা। জিরো থেকে পাই, এটা কি থিটা মানে অ্যাঙ্গেল নিচ্ছি, সেজন্য আমরা থিটা লিখলাম। তো থিটাটা নিলাম কতটুকু থিটা নিলাম আমি, টোটাল 360 ডিগ্রি নিছি নাকি জিরো থেকে পাই, জিরো থেকে পাই 180। 90 ডিগ্রি। জিরো থেকে পাই 180 ডিগ্রি পর্যন্ত নিলাম। সেজন্য এই যে এই ইন্টিগ্রেশনের এই নিচে হচ্ছে লোয়ার লিমিট, মানে কখন শুরু করলাম, আর উপরটা দিয়ে আপার লিমিট বোঝায় কোথায় শেষ করলাম। জিরো থেকে পাই পর্যন্ত এই ভোল্টেজের ওয়েভফর্মটাকে থিটার সাপেক্ষে আমরা এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব এই এরিয়াটা পেয়ে যাব। তার মানে এই টোটাল এই হাফ সাইকেলের এরিয়া পাবো। আর এই টোটাল হাফ সাইকেলের এরিয়াকে এই হাফ সাইকেল দিয়ে ভাগ করে নিলেই তো হয়, এই এরিয়া দিয়ে এই এই লেন্থ দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব কি, ভোল্টেজের এভারেজ পাবো। তো সেই কাজটাই আমরা করলাম। সো এরিয়া অফ হাফ সাইকেলের এই ইকুয়েশনটা আমরা লিখলাম, এবং বেস লেন্থ হচ্ছে কত, পাই। এই জিরো থেকে জিরো এবং পাই এর বিয়োগ করলে কত আসে, পাই মাইনাস জিরো। টোটাল এরিয়া কত, লেন্থ কত, পাই। লেন্থ তো পাই হবে, পাই, সেজন্য পাই দিয়ে ভাগ ভাগ করে দিছি আমরা।
এখন ভি, এই ভি মানে কি? ভি তো হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভ ভোল্টেজ। ফর্ম, ভোল্টেজের সাইন ওয়েভ। তাহলে আমরা তো জানি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কেমন, একটা ভোল্টেজের সাইনুসয়েড ভোল্টেজের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে, আমরা জানি এর আগেও লিখছিলাম, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। এটার সাথে প্লাস মাইনাস আমাদের কি থাকে, ফেজ ফাই। কিন্তু এটা শুরু হয়েছে কোথা থেকে? 0 থেকে। তার মানে এই ফাইটা থাকবে 0 থেকে। না স্যার। সেই জন্য ফাইটা নেই। তা অনেক সময় আমরা এই ওমেগা টিকে কি থিটাও লিখি, তাই না? ওমেগা টিকে কিন্তু আমরা থিটাও লিখি, অ্যাঙ্গেল লিখি, এটা অ্যাঙ্গেল প্রকাশ করে। এটাও লিখি। সেই জন্যই দেখেন এই ভিএম সাইন থিটা কার সাপেক্ষে অ্যাঙ্গেল করেছে, এই যে থিটাটা, থিটা ডি থিটা রয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশনের যে ইকুয়েশন সেটা অনুযায়ী কি, সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাই হচ্ছে cos cos θ থিটা। মাইনাস cos θ। তো এই ইন্টিগ্রাল পার্টে আমাদের যে ইন্টিগ্রেশন আমরা করতেছি সেখানে কি কি অংশ আছে? একটা কনস্ট্যান্ট পার্ট আছে, এই ভিএম এর তো একটা ফিক্সড মান থাকে, তাই না? ভিএম কি ছিল এই সাইন ওয়েভের ক্ষেত্রে? ভিএম হচ্ছে এই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এটাকে কি বলি আমরা? অ্যামপ্লিটিউড বলতাম। তো এই জিনিসটা তো পরিবর্তন হবে না, এটা হচ্ছে ফিক্সড অ্যামপ্লিটিউড, সব সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড হবে আমাদের এই ভিএম। তাহলে এটা কনস্ট্যান্ট পার্ট, এই কনস্ট্যান্ট পার্টটাকে ইন্টিগ্রেশন করার জন্য এটাকে বাইরে নিয়ে আসতে হয়, এই আমরা বাইরে নিয়ে আসছি। তাহলে আমাদের হবে বাইরে নিয়ে আসলে ভিএম হবে, আর ইন্টিগ্রেশন পার্টে কি থাকবে? শুধু সাইন থিটা ডি থিটা, এটা থাকে না? যদি এরপরে আমরা লাইন লিখতেছি, আমরা ডিভাইড বাই হচ্ছে পাই, 0 থেকে পাই। সো ভিএম রয়ে গেল, আর ভিএম আর পাইকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি, ভিএম ডিভাইড বাই পাই লিখতে পারি, এবং 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা এভাবে লিখতে পারি। পরের লাইন লিখতে পারি এভাবে? জি স্যার। লিখতে পারবো। তো এখন আমাদের এখানে কোনো কাজ নাই, এখন কাজ করতে হবে ইন্টিগ্রেশনের পার্টটা করতে হবে। তাহলে এই সাইন থিটাকে ইন্টিগ্রাল করলে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো? আমরা কি বললাম? cos থিটা পাবো, কিন্তু এটা মাইনাস cos থিটাকে পাবো, এটা সূত্র অনুযায়ী। ইন্টিগ্রেশনের যে সূত্র আছে আমাদের, সেই সূত্র অনুযায়ী আমরা সাইন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাবো হচ্ছে মাইনাস cos থিটা। কিন্তু যেহেতু এখানে একটা লিমিট দেওয়া আছে, সেই লিমিট গুলোকে আমাদের বসাতে হবে। আমরা এভাবে লিখি, লিমিট 0 থেকে পাই, এখানে যেভাবে লেখা আছে, ঠিক আছে? তাহলে এটার মানে কি? এভাবে লেখার মানে কি? এভাবে লেখার মানে কি? এভাবে লেখার মানে হচ্ছে এই থিটার মান একবার আমরা 0 বসাবো, আই বসাবো, আরেকবার 0। রাইট, একবার আপার লিমিট বসাবো, একবার মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে প্রথমে এটা লিখবো, মাইনাস cos, তাহলে থিটার জায়গায় প্রথমে কি লিখবো? আপার লিমিট। আমার আপার লিমিট কত? পাই। এটা তারপর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, যেহেতু দুইটা লিমিট আছে, দুইটা লিমিটকে দিয়ে লিখতে হবে, সূত্রের মাইনাস লিখলাম, মাইনাস, আবার এই জিনিসটাই সেম জিনিসটা আমরা লিখবো, মাইনাস cos, মাইনাস, এবার কি হবে? 0 ডিগ্রি, লোয়ার লিমিট। আমরা চাইলে মাইনাসটাকে কিন্তু বাইরে আগে বের করে নিতে পারতাম, বের করে নিলেও হলো। যদি আমি বাইরে আগে থেকে বের করে নিই তাহলে হবে এই মাইনাসটা থাকবে না, তাই না? এই মাইনাসটাকে আমি আগে বাইরে নিয়ে আসছি, তার মানে থাকে শুধু cos থিটা। তাহলে cos একবার পাই আপার লিমিট, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস cos 0 ডিগ্রি, এভাবে লিখতে হবে। তাহলে cos পাই, এখানে পাই হচ্ছে অ্যাঙ্গেল, কিন্তু পাই হচ্ছে এখানে আমাদের ডিগ্রিতে অ্যাঙ্গেল। ডিগ্রি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রির মান স্যার 1। আর 180 ডিগ্রি মান কত আসবে? এটার মানও আসবে 1, না এটার মানও আসবে কত? -1 আসবে, হ্যাঁ, না -1 আসবে, দেখেন -1 আসে স্যার, -1 আসবে, এটার মান হচ্ছে -1। তাহলে এই টোটালটার মান আসবে কত? -2, না +2 আসবে, দেখেন -1 -2, আর এই বাইরে একটা মাইনাস আছে, +2, তাহলে +2 আসবে। তার মানে আমরা কিন্তু এই ইন্টিগ্রেশন এই পার্টটার মান আসে কত? +2। তাহলে এখন এই ভিএম এর আগে জাস্ট 2 বসে গেল, এখন এই 2 পাই দিয়ে 2 কে ভাগ করেন, দেখবেন এই মানটা আসছে। তার মানে স্যার ওই আমাদের যেটা এভারেজ বুঝা গেল, যেটা যে দুইটা মানে ম্যাক্সিমাম ভোল্টেজ কে যদি পাই দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে আমরা স্যার এভারেজটা পাই। রাইট। তাহলে কি আমাদের এতগুলো প্রসিডিউর এত মনে রাখার দরকার নাই, আমরা সরাসরি এই ইকুয়েশনটা
বলতে পারি, বাট এটা করার কারণ হচ্ছে যে এই মানটা কিভাবে আসলো সেটা বোঝার জন্য এই প্রসেস। তার মানে এভারেজ ভ্যালু যে কোনো একটা সাইন ওয়েভের ক্ষেত্রে, কিন্তু সাইন ওয়েভের জন্য প্রযোজ্য, যে কোনো সাইন ওয়েভের ক্ষেত্রে যদি আমি এভারেজ ভ্যালু বের করতে চাই, সেই সাইন ওয়েভটার এভারেজ ভ্যালু মানে আমরা কিন্তু এখানে হাফ সাইকেলকে বুঝাবো। যদি কোনো একটা সাইন ওয়েভের হাফ সাইকেলের এভারেজ ভ্যালু বের করতে চাই, তাহলে ওই সাইন ওয়েভের যে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেটাকে 2 দিয়ে প্রথমে গুণ করে নিব, অথবা 2 দিয়ে তারপর গুণ করে পাই দেখো দিয়ে ভাগ। পাই দিয়ে ভাগ, অথবা আমরা তো এই 2/পাই এর মান পেয়ে গেছি অ্যাকচুয়ালি 0.637 ইনটু ভিএম। তার মানে আমাদের যে আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেটার সাথে এই 0.637 গুণ করে দিলেই আমরা এভারেজ ভ্যালু পেয়ে যাব। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে এভারেজ ভ্যালু বের করার। তো এভারেজ ভ্যালু অ্যাকচুয়ালি আমরা যখন এসি ভোল্টেজ বা কারেন্টের কথা বলি, যেমন এসি ভোল্টেজ 220 ভোল্ট, কারেন্টের ক্ষেত্রে যদি 5 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার যাই বলুন না কেন, সেটা কিন্তু আবার এভারেজ ভ্যালু বলতেছি না, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু বলতেছি। সেটার ক্ষেত্রে কি আমরা ফুল সাইকেলের ক্ষেত্রে বলতেছি, কিন্তু আমরা এভারেজ ফুল সাইকেলের ক্ষেত্রে বের করতে পারি না, জিরো আসে, পারি না বলতে কি জিরো মান দেখাবে। তার মানে জিরো মানে কি ভোল্টেজ জিরো? আসলে তো ভোল্টেজ জিরো না। তো আমাদের কি করতে হয়, এই জন্য আমাদের একটা ইফেক্টিভ ভ্যালু মানে সমমানের একটা ভ্যালু বের করতে হয়, যেটা এই ফুল ওয়েভটার একটা রেজাল্ট আমাদের দিবে, একটা একটা মান আমরা পাবো এই ফুল ওয়েভটার ক্ষেত্রে। তাহলে এটা কিভাবে বের করবো? তাহলে এই প্রসিডিউর অনুযায়ী বের করতে পারবো না, এই এভারেজ করার প্রসিডিউর অনুযায়ী বের করতে পারবো না, তাহলে জিরো আসবে। তাহলে সো আমরা কি একটা নতুন ভাবে বের করার চেষ্টা করছি, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস মানে আর হচ্ছে হলো আমাদের রুট, রুট আর এর মিন মান হচ্ছে স্কয়ার। রুট। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আরএমএস ভ্যালুটা বের করার চেষ্টা করি। তো আরএমএস ভ্যালুটা আসলে যদি আমরা ফিজিক্যালি বোঝার চেষ্টা করি যে এটা জিনিসটা কি, তাহলে আমরা একটু ডিসির সাথে তুলনা করতে পারি। যেমন সাপোজ এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারের কাজ কি? রেজিস্টার কিন্তু হিট আকারে এনার্জি রিলিজ করে, ঠিক আছে? যখন আমরা লস। যখন এই লস এখানে হয়, যখন রেজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো হবে, রেজিস্টারটা হিট হবে। হিট হলে পরে এখানে সাপোজ একটা পানি আছে একটা বোলের মধ্যে, এই পানিটা হিট গরম হবে, তাই না? তো আমরা চাচ্ছি যে পানিটাকে সাপোজ ফুটাতে চাচ্ছি, তো ফুটবে কত ডিগ্রিতে? 100 স্যার। 360। 100 স্যার। 100 ডিগ্রিতে আমাদের পানিটা ফুটবে। সো আমি এখানে 100 ডিগ্রি হিট জেনারেট করতে যাচ্ছি। তো সাপোজ ধরেন আমি ফার্স্ট কি করলাম, এই ডিসি সোর্সের সুইচটাকে ক্লোজ করে দিলাম, তাহলে কারেন্ট ফ্লো হবে, তাহলে এটা হিট হবে। তাহলে 100 ডিগ্রি তৈরি করতে এখানে একটা কারেন্টের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা কারেন্ট ফ্লো হবে, কিন্তু ডিসি কারেন্ট ধরলাম আইডিসি, সেটার নাম দিলাম। এই আইডিসি মানে কি? এই পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে এখানে কত ডিগ্রি হলো? 100 ডিগ্রি হবে। ডিসি, এখন ডিসি সোর্স দিলাম, ডিসি সোর্সের এভারেজ কিন্তু বের করা যায়, ডিসি সোর্সে কিন্তু ডিসি ভোল্টেজের বা কারেন্টের কিন্তু এভারেজ ভ্যালু বের করা যাবে। কারণ কি ডিসি ভোল্টেজের ক্ষেত্রে দেখা যাবে অলওয়েজ কি এটা কি সাইন ওয়েভ না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 ভোল্ট, নির্দিষ্ট স্যার। অলওয়েজ 5 ভোল্ট হবে। তাহলে ডিসি ক্ষেত্রে এভারেজ কত হবে? সাপোজ এখানে 10 সেকেন্ড সময়ে এভারেজ ভোল্টেজ কত? টোটাল এই 10 সেকেন্ডে এভারেজ ভোল্টেজ কত হবে বলতে পারবেন? 5 স্যার। 5 হবে, রাইট। তো আমরা এভারেজ ভোল্টেজ এখানে পাই 5 ভোল্ট। তার মানে ডিসি ক্ষেত্রে যখন আমরা বলি 5 ভোল্ট, 6 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট, এটা এভারেজ ভোল্টেজ। তো সাপোজ ধরলাম সেই এভারেজ ভ্যালুটা আমাদের যাচ্ছে হচ্ছে আইডিসি পরিমাণ ভ্যালু। কি পরিমাণ? 100 ডিগ্রি পানি গরম করার জন্য। এখন আমি এই ডিসি সোর্স ইউজ না করে আমি চাচ্ছি যে এসি সোর্স দিয়ে আমি এই কাজটা করব। তাহলে আমি যখন এসি সোর্সটাকে কানেক্ট করব, তার এখানে তো ইলেকট্রিসিটি ফ্লো হবে, ডিরেকশন চেঞ্জ হোক আর যাই হোক, ইলেকট্রিসিটি ফ্লো এটার মধ্যে যাওয়া আসা করবে। তাহলে কি এখনো তো এটা গরম হবে, তাই না? জি স্যার। তাহলে এটা গরম হতে হতে এটা তো 180 ডিগ্রি হবে। ধরি সেই জন্য যে কারেন্টটার দরকার হলো, আমার এসি যে কারেন্টটা দরকার হলো সেটা হচ্ছে আইএসি কারেন্ট। মানে এই আইএসি কারেন্টের মানে কি? যে আমরা একটা এসি সোর্স ইউজ করছি এবং সেই সোর্সের কারণে আমার এই 100 ডিগ্রি পরিমাণ হিট জেনারেট হয়েছে। 100 ডিগ্রি তো আমি রেফারেন্স ধরে নিলাম ওই পরিমাণ, মানে এই পরিমাণ হিট জেনারেট করার জন্য এই পরিমাণ কাজ করতে হয়েছে তাকে কারেন্ট সাপ্লাই দিয়ে, মানে পাওয়ার সাপ্লাই দেওয়া লাগছে এই সোর্সটা, সেটার জন্য যে কারেন্ট এটা আই। এবং ডিসি সোর্স যদি আমরা ইউজ করতাম তাহলে ওই সেম পরিমাণ হিট জেনারেট করার জন্য আমাকে আইডিসি পরিমাণ কারেন্ট ফ্লো করানো হতো। তাহলে এসি সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করলো এই 100 ডিগ্রির জন্য এবং ডিসি সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করলো, সেটার কি ইকুয়েশন আমরা লিখতে পারবো?
ডিসি সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিল সেটা পাওয়ারের ইকুয়েশন কি পি ডিসি ভিআই ভি আই, রাইট। এখানে কি কারেন্ট দিচ্ছি আমরা, ধরেন এই নাম দিলাম যে আইডিসি। আইডিসি কারেন্ট ভি হচ্ছে এখানকার ব্যাটারি ভোল্টেজ, আর আইডিসি হচ্ছে এই ভোল্টেজের কারণে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হলো কি ডিসি সোর্সের কারণে। এবং এর ফলে কি পরিমাণ এনার্জি হিট জেনারেট হলো 100 ডিগ্রি 100 ডিগ্রি ধরে নিলাম, সেন্টিগ্রেড। 100 ডিগ্রি ধরে নিলাম। এবং সেম পরিমাণ এই 100 ডিগ্রি সেম পরিমাণ এবং এই সেম পরিমাণে 100 ডিগ্রি জেনারেট করার জন্য আমরা এই এসি থেকে কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছি সেটাকে আমরা নাম নিলাম, যে পরিমাণ পাওয়ার নেওয়া হলো সাপ্লাই দিল পিএসসি সমান পাওয়ার, পাওয়ার বোঝানোর জন্য পিএসসি, তার পাওয়ার সমান কি হবে ভিআইসি। ভি। বিআই আমরা cos theta। আইএসসি হ্যাঁ ভিআইএসি, তবে আমরা একটু লেখার সময় একটু খেয়াল রাখবো যে আমরা যখন এসি সোর্স লিখবো তখন এটা স্মল লেটারে লেখার চেষ্টা করি, ভি আই এসি ইকুয়েশন সেম। তার মানে আমরা ভি ডিসি ইজ ইকুয়ালস টু স্মল ভি আই, সরি স্মল আইএসি লিখতে পারি, এটা লেখা যাবে? জি স্যার। লেখা কিন্তু যাবে। সো দেখেন ও আচ্ছা, এখানে কিন্তু স্মল ই লিখছে, সমস্যা হবে আপনাদের বুঝতে? না ভি স্যার একই কথা, আবার এখানে ক্যাপিটাল ই লিখছে, সমস্যা নাই, ভি একই কথা। তো আমাদের কিন্তু তাহলে কিন্তু পাওয়ার আমরা সমান লিখতে পারি, বলতে পারি যে আমাদের সেম পরিমাণ এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য আমাকে এই পরিমাণ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগছে, একটা ডিসির জন্য একটা এসির জন্য। দুইটা সমানই। হ্যাঁ, দুইটার সমান। So, সেই জিনিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা আর একটু তো আমরা শেষ পর্যন্ত কি লিখছিলাম, ভি আই ডিসি AC সমান ভি সমান স্মল লেটার এসি। আই ডিসি পেলাম। তো এই যে পাওয়ার ইকুয়েশন আমরা তো আরো কিভাবে লিখতে পারি, আমরা পি সমান ভি স্কয়ার ডিভাইড বাই আর লিখতে পারি না? তারপরে হচ্ছে আই স্কয়ার, আর এভাবে তো লিখতে পারি পাওয়ার ইকুয়েশন, জি স্যার। ভি আই সেম, তাই না? তো আমরা এইগুলোকে কিভাবে লিখতে পারি, তাহলে এই সেটটা তো এসি, সো এটাকে আমরা লিখতে পারি আই এসি এসি স্কয়ার, স্কয়ার ইকুয়াল আর টু আইডিসি স্কয়ার। এখানে রেজিস্ট্যান্স দুটোর ক্ষেত্রে সেম, তাই না? জি স্যার। সো এখানে আমরা লিখতে পারি আই ডিসি স্কয়ার, আর এটা কিন্তু এখান থেকেও লেখা যাবে দেখলে, কারণ ভি সমান আবার কি লেখা যায় ওহমসের অনুযায়ী, ওহমসের সূত্র অনুযায়ী আইআর, আইআর দুইটাই গুণ করলে কিন্তু এটাই হয় ইকুয়েশন, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমরা কিন্তু খুব ডাকতেছে, ভাই মিউট করেন। কার যেন কুকুর ডাকে। ডাকতে থাক, হ্যাঁ। সন্ধ্যা হয়ে গেছে, ডাকবে না? বাইরে স্যার বৃষ্টিও হইতাছে, কষ্ট করে ক্লাস করতে। বৃষ্টিও হচ্ছে, ওয়াও। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এখন আমরা বলতে পারি কি তাহলে, দেখেন এই কোশ্চেন তো পেলাম, অনলাইনে ক্লাস নেওয়া যে এত লেখা এত কষ্ট। তাহলে এই আর তো সেম দুই সাইডে, তাই না? আমরা আর কে কেটে দিতে পারি না? জি স্যার। জি স্যার, পারি স্যার। আমরা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে এই আরটা বাদ, এই একটা বাদ, তাহলে আমরা কি বলতে পারি যে এই আই স্কয়ার এসি আই সমান স্কয়ার এসি সমান আই স্কয়ার ডিসি। 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 তাহলে এখন আমরা কি করলাম, আমরা বললাম যে এই এসির জন্য যে কারেন্টটা লাগলো এটাকে আমরা ইফেক্টিভ কারেন্ট বললাম, যে ইফেক্টিভ কারেন্ট মানে এই জন্য বললাম যে এই পরিমাণ কারেন্টের কারণেই আমরা এখানে যে পাওয়ার জেনারেট করলাম সেটা ডিসি পাওয়ারের সমান, মানে যে পরিমাণ হিট জেনারেট করলাম সেটা ডিসি সোর্স থেকে যে পরিমাণ পাওয়ার যাচ্ছে তার সমান।
তো এই ক্ষেত্রে আমরা এই আই স্কোয়ার এসি সমান লিখতে পারি। এখন তো ইকুয়েশন অনুযায়ী তো চলেই আসলো দুইটা সমান। জি স্যার। তো এখন আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি অনেকটা, যে আমাদের কাছে যে ইকুয়েশনটা ছিল ডিসির ক্ষেত্রে, আচ্ছা সো ডিসির ক্ষেত্রে সমান কি ছিল, পি সমান আইডিসি স্কোয়ার এই আর ছিল, তাই আর না? তাহলে এই জি আইডিসি স্যার। স্কোয়ার সমান কি আমরা এভাবে লিখতে পারি, আই এসি স্কোয়ার আর, জি স্যার লেখা যায়। রাইট। এটা কিসের ছিল, ডিসি পাওয়ারের? ডিসি আর নিচেরটা এসি পাওয়ারের। না এখন তো না, এখনো তো ডিসি আছে, দেখেন কিভাবে ডিসি, ডিসি আছে রাইট স্যার, ডিসি আছে। দুইটার পাওয়ার তো একই স্যার, এক হ্যাঁ না? এখন তো ডিসি আছে, এখন তো এই যে কিন্তু কারেন্টের লেভেল ভিন্ন হতে পারে, জি স্যার। এই দুইটা সমান আমরা ধরতেছি কিন্তু লেভেল ভিন্ন হতে পারে, বাট এটাকে আমরা এসি কারেন্ট না বলে এখন বলতেছি ইফেক্টিভ কারেন্ট, আই এফ এফ। সো এখানে এটা স্মল লেটার, সেটাকে আমরা লিখি আই ইফেক্টিভ কারেন্ট, এভাবে লিখতে পারি। আচ্ছা এখন আমাদের দেখেন এই যে নিচের দিকে দুটো ইকুয়েশন দেওয়া আছে, পি সমান আই স্কয়ার আমরা জানি, পি এসি সমান স্মল লেটার মানে হচ্ছে এসির ক্ষেত্রে আই স্কয়ার আর। তো এই পরিমাণ পাওয়ার আমরা এসির ক্ষেত্রে যাচ্ছে এবং ডিসির ক্ষেত্রে যাচ্ছে, এবং পিডিসির ক্ষেত্রেও হবে আই স্কয়ার আর, তাই না? আর এই আইডিসির ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, আইডিসি আর এবং কারেন্ট এসির ক্ষেত্রে মানে আইডিসি কে আমরা কি কি বলছিলাম যে ইফেক্টিভ কারেন্ট, মনে আছে? আমরা একটু আগে লিখছিলাম যে স্যার এটাকে ইফেক্টিভ কারেন্ট বলার কারণ কি স্যার? এটা হচ্ছে ডিসি স্যার। পাওয়ারের সমমান, মানে জি সেম স্যার, পরিমাণ আমরা ইফেক্টিভ পাওয়ার। কারেন্ট এসি আর ডিসি। হ্যাঁ এই যে আই এসি ছিল স্কয়ার আরটাকে, তো এটাকে আমরা বলছিলাম যে ইফেক্টিভ আই কারেন্ট। ইফেক্টিভ, আই ইফেক্টিভ কারেন্ট। এটা হচ্ছে কারণ হচ্ছে যে এই কারেন্ট ফ্লো হওয়ার কারণেই ডিসি এবং এসির ক্ষেত্রে সেম পাওয়ার জেনারেট হচ্ছে, সেম পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে, মানে সরি সেম পরিমাণ হিট জেনারেট হচ্ছে, তার মানে ওর সেম পরিমাণ পাওয়ার সাপ্লাই, পাওয়ার সেম হতে পারে, হ্যাঁ পাওয়ার সেম পরিমাণই দিচ্ছে, পাওয়ার সেম পরিমাণই সাপ্লাই হচ্ছে, যার কারণে সেম পরিমাণ হিট জেনারেট হচ্ছে। সেই জন্য আমরা পরবর্তীতে কি করলাম, এই দুইটা ইকুয়েশনকে কিন্তু তুলনা করে কি লিখতে পারি, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি তাহলে কি লিখতে পারি আমরা, আই ইফেক্টিভ মানে এটাকে ক্যাপিটাল লেটারে লিখতেছি আই ইফেক্টিভ সমান লিখতেছি আমরা হচ্ছে আই ইফেক্টিভ স্কয়ার সমান হচ্ছে এসির যে এটা এটা সমান লিখতেছি। একটা সোর্স এসি সোর্স যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করতেছে সেটা হচ্ছে এটা আই স্কয়ার আর, এবং ডিসি সোর্স যেটা দিচ্ছে সেটার ইকুয়েশন হচ্ছে আই স্কয়ার আই ইফেক্টিভ স্কয়ার আর। তো এদেরকে যদি আমরা সমান করি তাহলে এই দেখা যাবে এই আর আর কাটা যাচ্ছে, থাকবে শুধু আই স্কয়ার এই এভারেজটা থাকতেছে আর হচ্ছে আই ইফেক্টিভটা থাকতেছে। সেই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে, দেখেন বোঝা যায় কিনা, এই আই স্কয়ার এভারেজ, এই যে আই স্কয়ার এভারেজ দেওয়াই আছে এখানে, মানে এটা এর রুটটা স্কয়ারটা রুট করে দিছে স্যার এই পাশে। হ্যাঁ আর আর তো কেটেই যাচ্ছে, কারণ এই দুটোকে আমরা সমান ধরতে পারি, সেম পরিমাণ পাওয়ার ডেলিভার হ্যাঁ, করবে। জি স্যার। সেক্ষেত্রে এই ইকুয়েশন সমান এই ইকুয়েশন লেখা যায়, পয়েন্টটা ওই পাশে চলে গেলে রুট হয়ে যায়। রাইট, রুট স্কয়ারটা করে দিয়ে চলে নিছে। আসলে রুট হয়ে যায়, সেটাই হয়েছে।
তাহলে কিন্তু এই 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 ইকুয়েশনটা দেখি আসলে নামকরণটা করা হয়েছে। দেখেন ইকুয়েশনটা দেখে প্রথমে আছে কি রুট আর, এই রুটের আর, তারপর হচ্ছে এভারেজ, এভিজি, এভারেজের ম্যাথমেটিক্যাল ইয়ে হচ্ছে মিন, সেজন্য এম লেখে, রুট মিন আর আছে কি স্কয়ার। স্কয়ার আছে, এই জন্য এস, আরএমএস। সেটাই বলছে যে আরএমএস ভ্যালু অফ এসি, মানে এই এসি এই কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্টের সমমান, কিন্তু এই কারেন্ট হচ্ছে এসির একটা ইফেক্টিভ ভ্যালু, মানে এসির এভারেজ ভ্যালু না। এসির এভারেজ কারেন্ট আমরা বের করতে পারবো না, বাট একটা ইফেক্টিভ ভ্যালু বের করতেছি, মাঝখানে কোথাও একটা হবে, এরকম কোথাও কোনো এক জায়গাতে এই ভ্যালুটা হবে। এবং সেটা এইরকম একটা মাঝখানে একটা ভ্যালু বের করতে হলে আমাকে অবশ্যই এসি কারেন্টটাকে আমার কি প্রথমে প্রথমে কি করতে হবে, স্কয়ার করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার স্কয়ার করা। আমার ডিসিতে যেমন এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই আমরা, সিমিলারলি আমাদের এই এসি ওয়েভ ফর্মটার একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়ার জন্য, এরকম একটা কনস্ট্যান্ট, সাপোজ একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করব, এই এসি ওয়েভ ফর্মটাকে, এটা যদি কারেন্টের ওয়েভ ফর্ম হয় তাহলে এই এসি কারেন্টের ওয়েভ ফর্মটাকে প্রথমে কি করব, স্কয়ার করব। কারেন্টের ওয়েভ ফর্মটাকে ফার্স্ট কাজ হচ্ছে স্কয়ার করা। স্কয়ার করে কি করব, ওই স্কয়ারটাকে আমি এভারেজ করব। এখন কি জিরো হবে? এই ওয়েভ ফর্মটাকে যদি আমি স্কয়ার এভারেজ করতাম তাহলে কিন্তু আমি জিরো পেতাম, বাট এই ওয়েভ ফর্মটাকে এখন কি বর্গ করে ফেলছি। যখন আমি বর্গ করলাম এই স্কয়ারটাকে, তখন আমি কিন্তু আর জিরো পাবো না, এভারেজ ভ্যালু তখন আর জিরো হবে না। তো তখন তারপর আমরা এভারেজ নেবো, এভারেজ নিয়ে সেটাকে আমরা আবার এই রুট করে দিব। রুট করে দিলে আমরা যে ভ্যালুটা পাবো, এখানে যে মানটা পাবো, সেই মানটা হবে কিন্তু এইরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে আমরা এই ডিসি মানের সমমানের সাথে তুলনা করি। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা অনেক সময় এসি কারেন্টের ইফেক্টিভ ভ্যালু বলি অথবা আরএমএস ভ্যালু বলি। ইফেক্টিভ এই জন্য বলি যেটা ডিসি সমমান, ডিসি যে পরিমাণ ইফেক্ট তৈরি করবে, এই পরিমাণ এসির এই পরিমাণ কারেন্টও সেই পরিমাণ ইফেক্ট তৈরি করবে, ইফেক্টিভ ভ্যালু। তো এখন এই শুধুমাত্র এই ইকুয়েশনটাকে ম্যাথমেটিক্যালি সলভ করে আমরা এই ইকুয়েশনে কনভার্ট করে নিয়ে আসলাম। এই সলভটা করা এর আগেও আমরা দেখলাম একটু আগে কিভাবে করছি। এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সব করে আমরা কিন্তু এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এবং এই আচ্ছা ইকুয়েশনটা, স্যার আমাদের কি হ্যালো এই ইকুয়েশনটার সাথে আমাদের কি আমরা অনেকে পরিচিত। হ্যাঁ বলেন। স্যার আমাদের কি এরকম ম্যাথমেটিক্যাল টার্ম আসবে নাকি শুধু স্যার এই ইকুয়েশনটা পড়বো? এটা থেকে স্যার ম্যাথ করার জন্য আপনাদেরকে বলতে পারি যে একটা সাইন ওয়েভের এভারেজ ভ্যালু বের করেন, একটা সাইন ওয়েভের আরএমএস ভ্যালু বের করেন, তাহলে এই যা করা আছে করে দিবেন, করেই দেওয়া আছে। যদি বেশি কঠিন হয়, সাইন ওয়েভ না দিয়ে অন্য কোনো ওয়েভ আসতে পারে, স্কয়ার ওয়েভ আসতে পারে, ট্রায়াঙ্গেল ওয়েভ আসতে পারে, বাট ওটা নিয়ে না টেনশন, স্যার, ওটা আসবে না। ওইটা আরো বেশি কঠিন হয়ে যায়। হ্যাঁ, এটা অনেক কঠিন। সো আমরা দিলে সাইন ওয়েভই দিব, এই যে করেও দেওয়া আছে এখানে। আর সাধারণত দিছি। না দিলে তো আমাদের কোনো কাজ নেই, বাট আমাদের ভবিষ্যতে আমরা মনে রাখি, এই ইকুয়েশন মনে রাখি, এবং এটা আমরা জানিও এই ইকুয়েশনটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডকে √2 দিয়ে ভাগ করলে আমরা আরএমএস ভ্যালু বের করতে পারি। এবং আমাদের যে মাল্টিমিটার গুলো আছে, আমরা যে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ কারেন্ট মেজার করি, সেখানে যে ভ্যালু আমরা পাই, এই আরএমএস ভ্যালুটা যেটা পাই, মানে সেখানে যে ভ্যালুটা পাই সেটা কিন্তু ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু পাই। সাপোজ এই ভ্যালুটা যদি 220 ভোল্ট হয়, এটা কিন্তু তাহলে আমরা যে ভ্যালুটা পাই এই এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই 220 ভোল্ট। তার মানে সেটার সাইন ওয়েভের এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিপ্রেজেন্ট কিন্তু করে না। 220 ভোল্ট মানে হচ্ছে এখানে কোনো একটা ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে এই ভ্যালুটা, এই ম্যাক্সিমাম পয়েন্টে? তার মানে আমরা মিটারে পাই হচ্ছে এই আরএমএস 220। তাহলে এটা স্যার তাহলে √2 দ্বারা আইএম, গুণ দিলেই হয়ে যায়। হ্যাঁ আইএমটা আমি বের করবো কিভাবে, √2 দিয়ে গুণ করে দিলে আমার আইএম বের হয়ে যাবে, দেখা যাবে 310 এর মতো আসে মনে হয়, 310 ভোল্ট। তার মানে আমাদের যে রেসিডেন্সিয়াল যে ভবনগুলোতে যে আমাদের এখন যে আমরা এসি ভোল্টেজটা ইউজ করতেছি 220 ভোল্টের, সেটার অ্যাকচুয়ালি পিক ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড ভোল্টেজ কত? অ্যামপ্লিটিউড, সেই ভোল্টেজটা অ্যামপ্লিটিউড কত? 310। 310। এটার সাথে √2 দিয়ে গুণ করলে 310 হবে। কিন্তু আপনি যখন এটাকে ধরবেন, শক খাবেন, শক কিন্তু তাহলে 220 ভোল্টে খাবেন না, খাবেন 310 এ। সিমিলারলি আমাদের 3 ফেজ লাইন 440 ভোল্ট, এটা আরএমএস ভ্যালু। এটার তাহলে এটা হচ্ছে সাইন ওয়েভ, তাহলে এটার পিক ভ্যালু কত হবে, ভিএম। তাহলে এই আরএমএস ভ্যালুটাকে √2 দিয়ে আমরা গুণ করে দিব, 620 গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে শক যদি খান 622 600 তে খাবেন, এরকম 440 এ খাবেন না। ওকে,
তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি এটা কিভাবে সলভ করছে। সলভ করার ক্ষেত্রে আমরা সেম এই ইফেক্টিভ ভ্যালুটার নাম আমরা আরএমএস ভ্যালু বলতে পারি, এবং আই হচ্ছে একটা কি সাইন ওয়েভ, সেই জন্য এই সাইন, যদি আই সাইন ওয়েভ না, আই সাইন ওয়েভের কি আই এম সাইন থিটা, এই ওমেগা টি। ইকুয়েশনটা আমরা জানি। তো আই এর স্কয়ার করলে কি এই সবগুলোতে স্কয়ার হয়ে যাবে না? জি স্যার। সেটাই করছি, আই এর স্কয়ার দিছি, তার মানে এই যে আমার অ্যামপ্লিটিউড স্কয়ার আর সাইনের স্কয়ার। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা কি করছি, এই আইএমটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এর আগেও বলছিলাম ম্যাক্সিমাম কনস্ট্যান্ট, এটাকে বড় করলে যে ভ্যালুটা আসবে সেটাও কনস্ট্যান্ট। সেজন্য আমরা কি করলাম, এটাকে এই রুটের না, মানে এটাকে এই সাইন থেকে আলাদা করে দিচ্ছি। আচ্ছা, আলাদা আগে করার দরকার নেই, আমরা আগে এভারেজটা করে নিই। সো এই টোটালটা আমার কি এভারেজ করতে হবে, আর এভারেজ করার নিয়ম কি? √2 দ্বারা গুণ করতে হবে। না, এভারেজ, এটা সাইন ওয়েভের এভারেজ, এটা সাইন ওয়েভের এভারেজ করব। এখন করব আমরা ফুল সাইকেলের ক্ষেত্রেই করব। এভারেজ স্যার ওই যে 0 হোল সাইকেলের ক্ষেত্রে স্যার এখন হ্যাঁ, তো স্যার 2 পাই হোল 0 থেকে সাইকেলের হোল সাইকেল তো স্যার করলে 2 না পাই স্যার না 0 হয়। 360 ডিগ্রি। এখন তো জিরো হবে না, কারণ এখন তো বর্গ হয়ে গেছে, এই সাইন তো এখন আর এই সাইনে নাই, এখন সাইন হয়তো এরকম হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম হয়ে গেছে। তা এক্ষেত্রে তো দেখা যাবে ফ্রিকোয়েন্সি, মানে ফুল সাইকেল ক্ষেত্রে এরকম হতে পারে, সেক্ষেত্রে আর কি বলে জিরো হবে না। 0 হবে না। হুম, হুম। ফ্রিকোয়েন্সি এখানে ডাবল হয়ে যাচ্ছে। তো তারপরে তাহলে আমরা তো অবশ্যই আমাদের লিমিটটা আসবে 0 থেকে এবার 2 পাই ফুল সাইকেল, জি স্যার। 0 থেকে 2 পাই ফুল সাইকেল। কাকে এভারেজ করতেছি? এই সাইকেলটা, এই সাইকেলটা হচ্ছে কে, এই যে সাইকেল, মানে এই সাইন ওয়েভটা। তাহলে আই এম স্কয়ার সাইন স্কয়ার থিটা স্কয়ার থিটা থিটা বাই 2 পাই ডি থিটা, জি এবং থিটা। এটাকে যখন আমরা এই জিরো যে পরিমাণ লেন্থ নিছি সেটা দিয়ে ভাগ করলেই তো আমরা এভারেজ পাবো। এই এভারেজ জিনিসটা কিন্তু এই টোটালটা, জি স্যার। এবং এটাকে আমরা কি করছি পরে রুট করছি, এই যে রুট চিহ্ন, তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তারপরে তারপরে কি করলো, যেহেতু ইন্টিগ্রেশন করব আমরা, এই কনস্ট্যান্টটাকে আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি। আমরা কি বাইরে আনতে পারবো? জি স্যার আনতে পারবো। জি হ্যাঁ। স্যার। তাহলে অবশ্যই আমরা আনতে পারবো। তাহলে আনলে কি হবে, 0 থেকে 2 পাই বাইরে নিয়ে আসলে হবে im স্কয়ার, মাইনাস 4 পাই সরি im টাকে তো আমরা বাইরে নিয়ে আসতেছি, im জি স্কয়ারকে স্যার রুট ওভার। এবং এটাকে থাকতেছে আর হচ্ছে বাকিটা হচ্ছে সাইন স্কয়ার থিটা ডি থিটা ডিভাইড বাই হচ্ছে 2 পাই, এবং এটার উপরে আছে আমাদের রুট ওভার। এখন রূপাইকে স্যার বাইরে আনা যাবে না? হ্যাঁ, সবাইকে আনা যাবে, আমরা আনবো। ধীরে ধীরে। তো এখন দেখেন, এই যে সাইন স্কয়ার থিটা পেলাম, এটা একটা ইকুয়েশন আছে, ত্রিকোণমিতির সূত্র আছে। সূত্রটা কি? মাইনাস সাইন cos থিটা না, সাইন স্কয়ার থিটা, এটাকে আমরা ত্রিকোণমিতির ভাষায় লিখতে পারি 1/2 1 মাইনাস একটু হ্যাঁ cos 2 থিটা, কষ্ট এরকম। থিটা হ্যাঁ। সো ত্রিকোণমিতি এরকমও দেখতে পারেন, অথবা আপনারা এরকমও পেতে পারেন, cos 2 থিটা সমান হলো 2 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হবে কত? না 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আপনারা এরকম একটা সূত্র ত্রিকোণমিতিতে দেখবেন, ত্রিকোণমিতির বইয়ের মধ্যে এরকম সূত্র পাবেন, স্যার আসছে এই দুইটা একই রকম। সো এই সাইন স্কয়ার থিটা মানে আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে আমরা আবার লিখি জি, এটা, তো ওটা যদি আমরা লিখি তাহলে এই ইন্টিগ্রেশন পার্টে কি থাকতেছে 2 পাই, তাহলে এই হাফটাকে আমরা এই বাইরে নিয়ে আসতে পারি, তাই না? জি স্যার। i স্কয়ার 2, তাহলে এখানে শুধু থাকতেছে 1 মাইনাস
cos 2 থিটা ডিভাইড বাই হচ্ছে আমার 2 পাই। এটা লেখা যায়? জি স্যার। লেখা যাবে। দেন লেখার পরে কি হলো, এই 2 এবং এই 2 গুণ হয়ে কত হয়ে গেল? 4 পাই। 4 পাই। এই দেখেন এই 4 পাই, আর এই উপরে im স্কয়ার, এই im স্কয়ার রয়ে গেছে, আর এই ভিতরে 1 মাইনাস cos 2 থিটা, দেখেন 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে? জি স্যার। দেন দেন আবার কি এখন এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব? সো ইন্টিগ্রেশন করতে হলে এখন ইকুয়েশন বলেন, সূত্র বলেন। স্যার 1 এর ইন্টিগ্রেশন হলো ওই 2 sin থিটা মানে মাইনাস তার মানে 1 মাইনাস cos থিটা 2 থিটা আছে, তার মানে একবার আমরা অন কে ইন্টিগ্রেশন হবে, এটাকে ইন্টিগ্রেশন হবে, তাই না? তো অন রে ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা মানে হবে এখানে 1 d থিটা 1 আর এই মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা। এবার ভেঙে যদি লিখি আমরা, এভাবেই তো হয়। এই পার্টটাকে যদি জি আমরা স্যার। ভেঙে লিখি, তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কত হয়? 1 কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন তো স্যার 0 হয়। না, অন মানে কি এটা তো এখানে? স্যার কনস্ট্যান্ট না, এটা হ্যাঁ, অন 1 মানে স্যার। হচ্ছে এই যে জাস্ট d থিটা, ইন্টিগ্রেশন অফ d থিটা। থিটা হবে স্যার। তাহলে আমাদের আসতেছে হচ্ছে থিটা, তাহলে আমরা পাবো এখানে থিটা, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? cos থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে sin থিটা। সাইন থিটা তো 1টা আসলো এখানে থিটা এই পার্টটা থেকে, মাইনাস সাইন। আর এই পার্টটা থেকে আসলো এটা। মাইনাস তো আগেই ছিল, আর আচ্ছা cosটাকে যদি আমরা করি হবে sin থিটা। আর নিচে 2 আসলো কেন? টু স্যার হলো যে 2 থিটা স্যার, এটা যদি স্যার 2 আমরা থিটাকে তো আবার থিটার সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন করতে হ্যাঁ হবে। রাইট, আমরা হ্যাঁ, থিটার সাপেক্ষে করলাম, আমরা ডিফারেন্সিয়েশন করে cos 2 থিটা তো পেলামই, আবার যেহেতু 2 এর সাপেক্ষে করতেছি, মানে 2 টাকে বাইরে নিয়ে আসতে হবে। এই থিটার সাপেক্ষে হ্যাঁ করলে দেখবেন এখানে 1/2 আসবে, মানে সহজ ভাষায় এটার মধ্যে যা থাকবে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো, থিটার ভাগ সাথে করে যা দেব আর থাকবে কি। ভাগ হ্যাঁ, করে দিব, রাইট। আমাদের থিটার সাথে যা থাকবে, এই যে থিটার সাথে যা আছে সেটাকে আমরা ভাগ করে দিচ্ছি। এটা হলো আমাদের ইন্টিগ্রেশন ইকুয়েশন। সো আমাদের যাদের মুখস্থ নাই, মনে নাই, এখন আমাদের ম্যাথের জন্য যে কয়টা ইকুয়েশন লাগে অ্যাটলিস্ট সেগুলো একটু মুখস্থ রাখেন। জি স্যার। ওকে, দেন কি, দেন তারপর তো লিমিট বসাতে হবে। তাহলে থিটার জায়গায় একবার কি 0, আর আপার লিমিট বসাতে হবে থিটার জায়গায় একবার 2 পাই, তাহলে এই থিটার জায়গায় কিন্তু 2 পাই থাকবে, তাই না? তাহলে লিখতে হবে 2 পাই মাইনাস সাইন কত, 2 ইন্টু 2 পাই, তার মানে কি 4 পাই। 4 পাই জি স্যার। দ্যাট মিন্স আমরা লিখতে পারি হচ্ছে 4 পাই আর নিচে হচ্ছে 2। এটা হচ্ছে একবার আপার লিমিটের জন্য লিখলাম, তারপরে কি সূত্র অনুযায়ী মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে এবার লোয়ার লিমিটের জন্য আবার লিখবো। তাহলে থিটার মান এখানে কত, এখন 0 0 মাইনাস সাইন কত 20, সাইন 20 মানে কি 0 0 বাই 2। এবার বলেন এটা 2 পাই থাকলো, সাইন 4 পাই এর মান কত? স্যার এটা 2 দিয়ে কাটলে 2 পাই হয়, কাটা যায়। না, কাটাকাটি করা যাবে না, এই 2 দিয়ে 4 কে কাটা যাবে না। এটা হচ্ছে ও সাইনের অ্যাঙ্গেলের সাথে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেলের বাইরে। আচ্ছা আচ্ছা। ও সাইন 4 4 পাই না? ক্যালকুলেটরে দেন আর মান চলে আসবে, মুখস্থ থাকার কথা। 4 এটা তো 0 পয়েন্ট সাম ইয়া আসছে। 4 পাই স্যার 0.21 এটা কি না, এটা ভুল হয়েছে তো। স্যার sin 4 পাই এর মান আসে 0.21 4 পাই মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। এবার হিসাব করেন 180 4 ইন্টু 180 ডিগ্রি, 0 সকল 0 180, আসে। সকল 180 সাথে 0 আসবে। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 180 ডিগ্রি মান 0, এটার দ্বিগুণ 3 গুণ সব 0 আসবে। তার মানে এই পোরশনটা কি আসবে, এই টোটাল পোরশনটাই 0 আসবে। 0 0.2 মাইনাস
মাইনাস এখানে -0 আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। sin 0 ডিগ্রি মান কত? 0 0। 0 স্যার। তাহলে শুধু কি থাকতেছে 2 পাই। এই দেখেন এই 2 পাই আছে, ঠিক আছে। শুধুমাত্র আমাদের 2 পাই থাকতেছে। এই 2 পাই অংশটা এই শুধু এই লিমিটের অংশটা করলাম আমরা, করে এই 2 পাই বের হলো, সেই 2 পাই থাকলো। এই 2 পাই এখানে 4 পাই কাটাকাটি করে 2 পাই থাকে 2 পাই থাকবে না, পাই পাই জি কাটবে স্যার, 2 আর পাই। 2 2 4 শুধু 2 থাকবে। দ্যাট মিন্স আমাদের এখানে স্কয়ারে আর রুটে কাটা যায়। রাইট, গুড। সো আমাদের আসলে অ্যাকচুয়ালি থাকতেছে im স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2 থাকতেছে শুধু। তাহলে এই রুট একবার এই im স্কয়ারের উপরে রাখবে, আরেকবার এটার উপর আসবে না? 2 এর উপর আসবে। হ্যাঁ, তার মানে একবার রুট হচ্ছে im এটার স্কয়ার উপরে, আর একবার √2। যদি ভেঙে লিখি আমরা, এই √2 রুট আর এই স্কয়ার কাটা গেলে শুধু থাকে im আর এটা একটু। এজন্যই বলা হয় কোন কারেন্ট বা ভোল্টেজ, অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডকে, মানে অ্যামপ্লিটিউডকে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তাহলে আরএমএস ভ্যালু পাবো, এবং এই আরএমএস ভ্যালু আমার মাল্টিমিটারের ভ্যালু সেম, ঠিক আছে। সেটা কারেন্টের জন্য যে ইকুয়েশন পাবো আমরা, সিমিলারলি ভোল্টেজের জন্য সেম ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা জি স্যার। আপনাদের ক্যালকুলেশনের জন্য রাখবে, আপনার ইঞ্জিনিয়ার হলেও লাগবে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে, সবসময় কিন্তু এই ক্যালকুলেশনে লাগবে এটা। মনে করেন আপনি একটা জায়গায় টেস্ট করে দেখলেন কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে আপনার ক্যালকুলেশন করে বের করলেন যে আপনার একটা সিস্টেম দরকার, সেই সিস্টেমের কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন এই 2 অ্যাম্পিয়ারের জন্য কি আপনি যে তার নিবেন, মিটার দেখলেন যে 2 অ্যাম্পিয়ার দরকার আমার, তাহলে আপনি যখন একটা তার কিনতে যাবেন, প্রত্যেকটা তারের তো একটা নির্দিষ্ট লিমিট আছে, তাই না? কারেন্ট ফ্লো হওয়ার, সব তারের মধ্যে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে না। যে কোন তারে কি কারেন্ট বেশি ফ্লো হবে না কম ফ্লো হবে? কম। কম স্যার। ওটার মধ্যে যদি বেশি কারেন্ট ফ্লো করে ওটা পুড়ে যাবে, তাই না? পুরো যাবে। এখন 2 অ্যাম্পিয়ারের জন্য যদি আমি 2 অ্যাম্পিয়ারের কি কারেন্ট রেটিং দেখে নিব, দোকান যায় বলবো যে না আমার স্যার। তার থেকে বেশি বলি, জি স্যার। কিন্তু আমার তো প্রথমে হিসাব করতেই হবে এটার ম্যাক্সিমাম কত, এটা তো আরএমএস ভ্যালু, কিন্তু কারেন্ট তো ফ্লো হবে এর থেকেও বেশি, 2.5 এর মতো ফ্লো হবে, কারণ আমাদের অ্যামপ্লিটিউড থাকবে বেশি। সো ও তার নিতে পারবে না। আসলে আমরা নেওয়ার ক্ষেত্রে এর থেকেও অনেক বেশি নিই, কারণ আমাদের ক্যাপাসিটি এক্সট্রা রাখার জন্য, যখন আমরা অনেক বেশি মানেরটা নিয়ে নিই তার। তো আমাদের ক্যালকুলেশন করার সময় কিন্তু অ্যামপ্লিটিউড বের করতে হয়, অ্যামপ্লিটিউড মাথায় রাখতে হয় কত, খালি আরএমএস ধরলেই হবে না, এই আরএমএস এর ফলে অ্যামপ্লিটিউড কত হতে পারে এটা ধরা লাগে। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার। তো তাহলে আমরা ইকুয়েশন, আমরা যেটা আমাদের গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত, যে সেই প্রথম থেকে যদি আমি চিন্তা করি, প্রথম থেকে আমরা যদি হিসাব করি যে আমরা কি পড়লাম, আমরা শুধুই পড়লাম, দেখলাম যে কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভফর্মটা অ্যাকচুয়ালি সাইনুসয়েডাল ওয়েভফর্ম, এবং এদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আমরা বের করছিলাম। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে im sin ওমেগা t, এটা ছিল আমাদের ইকুয়েশন। এবং এই রিলেটেড, এবং এরকম দুইটা যদি সিগন্যাল থাকে এদের মধ্যে কে আগে আছে পরে আছে সেটা কিন্তু আমরা বের করা শিখছি, তাই না? এবং ফেজ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্সটা কি সেটা আমরা বুঝছি, যে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট যদি হয় 0, যদি কোনো একটা ওয়েভফর্মের স্টার্টিং পয়েন্ট এভাবে হয়, তাহলে 0 থেকে কত দূরে আছে সেটাকে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি ফেজ অ্যাঙ্গেল। এবং দুইটা ওয়েভফর্ম যদি থাকে এবং দুইটা ওয়েভফর্মের মধ্যে তুলনাটাকে আমরা বলি ফেজ ডিফারেন্স, এদের ফেজের মধ্যে ডিফারেন্স, এই দুইটা ওয়েভফর্মের মধ্যে কে কে কত ডিগ্রি আগে পরে শুরু হলো, এটা দেখলাম। এরপরে আমরা দেখলাম কি, এই যে এসি ওয়েভফর্ম আছে বা সাইনুসয়েড যেটা আছে, তার আরএমএস ভ্যালুটা বের করলাম, যে আরএমএস ভ্যালুর ইকুয়েশনটা কি হবে এটা বের করলাম, তাই না? এটা আমরা মনে রাখবো। দেন এরপরে আমরা কোথায় যাব, আচ্ছা এরপরে আছে ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, এগুলো দেখে নিন। আরএমএস ভ্যালুকে এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা ফর্ম ফ্যাক্টর পাই, এটা একটা কনস্ট্যান্ট। তো আমাদের যেটা বেশি দরকার এখন, যে আমরা এসি ওয়েভফর্মটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। আমরা কোনো সার্কিট সলিউশন করার জন্য তাহলে কি আমরা বারবার কি এর সাইন ওয়েভ ড্র করব? আমরা সাইন ওয়েভকে বারবার কি ড্র করে করব? সেটাও করা সম্ভব না, আমাদের বারবার এরকম ড্র করে করে কাজ করা সম্ভব না। এই যে আমরা লিডিং ল্যাগিং বের করলাম একটু আগে, সেটাকে আমরা বের করছি কিন্তু ড্র করে কিন্তু দেখাইছি যে কত ডিগ্রি ডিফারেন্স আছে, কিন্তু আমরা তো সবসময় এই কাজটা করতে পারবো না, এরকম ড্র করে করতে পারবো না। অথবা আমরা ইকুয়েশন লিখতে পারি, এবং এটার ইকুয়েশনও তো আমরা জানি, তাই না? ইকুয়েশনও ছিল
সো ইকুয়েশনও লিখেও কিন্তু আমরা বারবার এই রিপ্রেজেন্ট করতে পারবো না। তো আমরা একটা কনভিনিয়েন্ট মেথড খুঁজে বের করার চেষ্টা করছি যে খুব সহজে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। কারণ এই সাইন ওয়েভ গুলোর ইকুয়েশন কি হবে, এরকম হবে আইএম কস ওমেগা টি। তো একটু আগে আমরা আরএমএস ভ্যালু বের করার সময় দেখলাম যে কস ওমেগা টি, কস সাইন এগুলোতে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ত্রিকোণমিতির ইকুয়েশন গুলো ব্যবহার করা লাগে বারবার, তাই না? এবং জি ত্রিকোণমিতির স্যার। ইকুয়েশন অনেকেরই মনে নাই, এবং এই ইকুয়েশন দিয়ে করতে গেলে ম্যাথ সলভ করতে 2-3 পৃষ্ঠা লাগবে। তো এই কমপ্লেক্সিটি থেকে বের হওয়ার জন্য আমরা একটা কনভিনিয়েন্ট মেথড খুঁজে বের করা হয়েছে, যে সেই মেথডে আমরা এই এসি ওয়েভটাকে রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে কি ওয়েভ? ফেজর রিপ্রেজেন্টেশন। আমরা ফেজর রিপ্রেজেন্ট করে থাকি এসি সাইন বা ওয়েভটাকে। এবং এই ফেজর রিপ্রেজেন্টেশনটা কি? তো ফেজর রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে আমরা একটু নাম্বার সিস্টেমের দিকে যাই, কারণ নাম্বার সিস্টেম এখন আমরা বেশি এটা দেখবো না। জাস্ট আপনাদের মনে আছে কিনা ফেজর রিপ্রেজেন্টেশনে পরে আসি, আমরা জাস্ট একটু অন্যদিকে আসি। যে আমাদের যে নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেমে আমরা জানি 0 1 2 3 4 এই সবগুলো সংখ্যা কিন্তু একই সাথে আবিষ্কার হয়েছে এরকম না। অনেক এই নাম্বার সিস্টেমটাতে কিন্তু অনেক দিন ধরে ডেভেলপ হয়েছে। অনেক অনেক ধরনের নাম্বার আমরা আবিষ্কার করছি। দেখেন একসময় পজিটিভ নাম্বারগুলো আমরা 1 2 3 গণনা করতে শিখছি, এবং এগুলোকে আমরা নাম দিছিলাম ন্যাচারাল নাম্বার। এরপর আমরা জিরো পেলাম। সো এই জিরো এবং এই পজিটিভ নাম্বারগুলোকে একসাথে আমরা বলছি হচ্ছে হোল নাম্বারস। এরপরে আমরা নেগেটিভ নাম্বারগুলো খুঁজে পেলাম। সো এই নেগেটিভ এবং হোল নাম্বার মিলে এটাকে আমরা বলি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এবং এটাকে আমরা প্রকাশ করি জেড দিয়ে, ইন্টিজার্স বা যে কোনো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে ওই সকল সংখ্যা পজিটিভ এবং নেগেটিভ যেগুলোর মধ্যে থাকবে, -1 -2 0 1 2 3 এগুলো সব হচ্ছে আমাদের ইন্টিজার বলি আমরা। এবং নাম্বার সিস্টেমে যদি আমরা এটাকে ড্র করি, সাপোজ ধরেন এটা আমাদের একটা সরলরেখা আছে। আমরা এটা 9 10 মনে হয় ছিল, আপনারা পড়ছেন কিনা। নাম্বার সিস্টেমে আমরা যখন ড্র করি, এইদিকে নাম্বারগুলোকে আমরা কি লিখি? পজিটিভ নাম্বার 1 2 3 4, জি স্যার। এটা হচ্ছে 0। এই দিকেগুলোকে আমরা বলি নেগেটিভ নাম্বার, -1 2 3 4, তাই না? তো আপনাকে যখনই আমরা বলবো 5 পজিটিভ 5, তখনই আপনি বুঝতে পারবেন যে ডান দিকে 5 ঘর 5, -3 মানে বাম দিকে 3 ঘর। এরকম আমরা গ্রাফের অসংখ্য মধ্যে নাম্বার, পড়ছিলাম স্যার। হ্যাঁ আমরা অসংখ্য এরকম নাম্বার আছে। এখন আপনাকে যদি আমি বলি 0.5, এটা কোথায় দেখাবেন আপনি? এই সরলরেখায় স্ট্রেট লাইনে কোথায় হবে 0.5 0.5? এটা পজিটিভ দিকে যাবে স্যার। ডান দিকে কি এখানে আসবে পজিটিভ 5? না, এটার অর্ধেক। উপরের দিকে যাবে। অর্ধেক জি এখানে স্যার। অর্ধেক, এখানে উপরের দিকে যাবে কেন? সিমিলারলি 2.5 তার মানে হচ্ছে 2 তার অর্ধেক দেখাতে পারি। জি স্যার। তো এরকম পয়েন্ট সংখ্যাগুলো কিন্তু আমরা এই সরলরেখায় এভাবে দেখাতে পারি। তো পরবর্তীতে কিন্তু এই রেশনাল নাম্বারগুলো, ফ্র্যাকশন গুলো আবিষ্কার হলো, এবং সেগুলোকে আমরা কিন্তু এই সরলরেখায় দেখাতে পারি। যত সংখ্যা পাওয়া গেছে সব এখানে এভাবে দেখানো যায়। সিমিলারলি √2, যদি বলি √2 এই সরলরেখায় কোথায় বসবে? বের করতে পারবেন √2 কোথায় হবে? এটাও স্যার যেহেতু পজিটিভ সেহেতু ডান দিকে তাহলে যাবে। প্রথমে তো 2 এর রুট বের করতে হবে, তাই না? √2 করতে হবে, এবং √2 করে দেখবেন যে এটার মান আসে 1.41। 1.41। তার মানে কোথায় হবে? এই 1 তারপরে একটু 41 এরকম একটা জায়গাতে হবে, তাই না? জি স্যার। √1 এর মান কত হবে? 1। তাহলে আমরা এখানে দেখাতে পারবো। এবার বলেন √-1 এর মান কত হবে? এটা তো স্যার এরর আসে তো স্যার। এরর আসে, তার মানে এটা ক্যালকুলেটরে সলভ করতে পারতেছে না যে এটা কত আসবে, এবং এটাকে আমরা এখানে কোথাও দেখাতে পারতেছি না। সো তাহলে একটা নতুন একটা সংখ্যা আমরা পেলাম যেটাকে এই সরলরেখায় কোথাও দেখাতে পারতেছি না। তো এই সংখ্যাটাকে আমরা তখন ইঞ্জিনিয়ারের নাম দিল, এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানের নাম দিল, এটা একটা ইমাজিনারি নাম্বার। জি কল্পনা করে নিলাম যে এটা একটা মান যে, ধরে নিলাম সংখ্যাটা মানে এটার সিম্বলটা ধরে নিলাম যে, এবং এর মান হচ্ছে √1। এই সংখ্যাটাকে আমরা যেহেতু এখানে কোথাও দেখাতে পারতেছি না, তাহলে আমাকে ধরে নিতে হবে অন্য কোথাও, এখানে কোথাও নাই, অন্য কোথাও আছে। তাহলে কোথায় আছে? সেজন্য আমরা কি করলাম, চিন্তা করে নিলাম আরেকটা এক্সিস, এদিকে একটা উপরের দিকে এবং নিচের দিকে একটা এক্সিস আমরা চিন্তা করে নিলাম, এবং এই এক্সিসটাকে আমরা নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। আর এইদিকে যে ডান দিকে যেগুলো আছে এই রেখাটাকে আমরা নাম দিলাম হচ্ছে রিয়েল এক্সিস, কারণ এখানে আমরা সকল সংখ্যাগুলোকে
প্রকাশ করতে পারতেছি, যে যে সংখ্যাগুলো এখানে পারতেছি না সেগুলো হচ্ছে রিয়েল না, ইমাজিনারি নাম্বার, সেগুলোকে আমরা উপরের দিকে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে 1 2 3 পজিটিভ নেগেটিভ সবগুলোকে আমরা রিয়েল অ্যাক্সিসে দেখাতে পারবো, বাট এরকম -1 এটাকে তো আমরা দেখাতে পারবো না। তো এটাকে কি করতে হবে, আমাকে রিয়েল অ্যাক্সিস বরাবর দেখাতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে জে, তাহলে এদিকে হবে, এটাকে আমরা ধরে নিলাম এটা হলো জে, এটা হচ্ছে 2j 3j এরকম, যে 2j 3j এরকম হবে উপরে দিয়ে। তার মানে যদি শুধু আমরা জে পাই তাহলে এটা পজিশন কোথায়, এখানে। যদি আমরা বলি 2j কিন্তু একটা ইমাজিনারি সংখ্যা, কিভাবে, 2 ইন্টু রুট -1, ক্যালকুলেটর করেন তো, পান কিনা। না স্যার, এটা পাওয়া যাবে না। স্যার তার কত? মানে 2 ইন্টু √-1, এরর স্যার। হ্যাঁ, তাহলে এরর আমরা আছে পাবো না। স্যার বল। সেক্ষেত্রে আমরা এই 2j ধরে, তাহলে কোথায় থাকবে এই সংখ্যাগুলোকে আমরা উপরের দিকে দেখাবো। যদি হয় -2j তার মানে নিচের দিকে দেখাবো। ঠিক আছে, সংখ্যা রেখায় আমরা প্রকাশ করবো, এটা হলো সংখ্যা রেখায় প্রকাশ করা, এই যেটাকে বলি আমরা ইমাজিনারি নাম্বার। তো তাহলে নাম্বার আমরা দুই টাইপের নাম্বার পেলাম, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হলো ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। তাহলে এমন কোন অনেক নাম্বার আছে যেগুলো রিয়েলও আছে সেই নাম্বারের মধ্যে, আবার ইমাজিনারি সংখ্যাও আছে। যেমন 2 + 3j, এই দুইটাকে যদি আমরা যোগ করি মানে এই সংখ্যাটা কিন্তু একটা, এই সংখ্যার মধ্যে কি কি আছে, কি পার্ট আছে, দেখেন এটা হচ্ছে রিয়েল পার্ট 2, এটা হচ্ছে রিয়েল পার্ট, বাট এই পোরশনটা কি ইমাজিন। ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তার মানে এই দুইটা মিলে কিন্তু এখন টোটাল একটা সংখ্যা হলো। এই সংখ্যাটাকে এখন আমরা কি সংখ্যা বলবো, এই টোটালটাকে কি ইমাজিনারি বলবো? আমরা টোটালটাকে ইমাজিনারি বলতে পারবো না, কারণ এখানে তো আবার রিয়েল পার্টও আছে, না, অথবা রিয়েলও বলতে পারবো না কারণ ইমাজিনারি পার্ট আছে। তো এটাকে আমরা নাম দিই কমপ্লেক্স সংখ্যা, জটিল সংখ্যা। আপনারা জটিল সংখ্যার নাম শুনছেন, তো এটাকে আমরা বলি জি হচ্ছে স্যার। কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, আমাদের ট্রিপলিতে আমরা সবসময় ইমাজিনারি সংখ্যাগুলোকে জেড দিয়ে প্রকাশ করি, বা ম্যাথমেটিশিয়ানরাও জেড দিয়ে প্রকাশ করে, বা অন্য কোনো নাম্বারও প্রকাশ করতে পারে। আর এই যে আমাদের যে ইমাজিনারি যে সংখ্যাটা আছে -√1, এটাকে আই দিয়েও প্রকাশ করা হয়, অনেক সময় জে দিয়েও প্রকাশ করা হয়। আমরা আই দিয়ে লিখি না, কারণ হচ্ছে যে আই দিয়ে আমরা কারেন্টকে বুঝি, ম্যাথমেটিশিয়ানরা আই ইউজ করে, ইমাজিনারি ফার্স্ট ওয়ার্ড আইটা ইউজ করে, বাট আমরা ইউজ করি কোনটা, জে। ঠিক আছে, ক্যালকুলেটরে স্যার ওইটা চাপলে আই আসে। হ্যাঁ আই আসবে। ওই ক্যালকুলেটর ওরা ধরতে পারবে না, তখন ও ধরে নেয় যে এটার মান হচ্ছে ধরি আই, সেজন্য তো আপনাকে রেজাল্ট দেখাবে আই। সো তাহলে এটা আমরা জানলাম, জটিল সংখ্যা মানে হচ্ছে যার মধ্যে রিয়েল পার্ট থাকবে আর কিছু ইমাজিনারি পার্ট থাকবে, আর ইমাজিনারি অংশগুলোকে আমরা সংখ্যা রেখায় এক্সিসে উপরের দিকে দেখাই, আর রিয়েল গুলোকে দেখাচ্ছি নিচের দিকে। ডান দিকে বা বাম দিকে। বাম দিকে। সো এই জিনিসগুলো এখানে বলা আছে, সো এগুলোকে আমরা নাম্বার লাইনে আর এগুলো, আচ্ছা এটা দরকার। এখন সাপোজ তো এখন ধরেন এটা একটা আমাদের, এদিকে হচ্ছে রিয়েল নাম্বার থাকবে, এদিকে থাকবে হচ্ছে আমাদের ইমাজিনারি সংখ্যা, তাই না? এদিকে থাকবে হচ্ছে ইমাজিনারি পার্ট, সো ইমাজিনারি পার্ট, আর এদিকে আমাদের রিয়েল পার্ট। এটাকে যদি আমি সংখ্যা রেখায় বা গ্রাফিক্যালি দেখাতে চাই, সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সংখ্যা বা জটিল সংখ্যা লিখলাম 3 + 2j, এটা একটা জটিল সংখ্যা আছে। এই জটিল সংখ্যাটা তাহলে এই গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করব কিভাবে, বা কোন কোন পয়েন্টে হবে এই গ্রাফটার, কোন পয়েন্টে এটা হবে? এটা স্যার ওই যে রিয়েল নাম্বার 3 এখানে হবে, ওইদিকে যাবে। এখানে হবে তো না এখানে দুইটাই তো হবে? আছে, আবার না প্লাস এখানে হবে, আছে মাঝখানে। হ্যাঁ রাইট। তাহলে আমাকে এটা প্রথম দেখতে স্যার হবে রিয়েল পার্ট 3 কত, 3 আছে, তাহলে আমরা রিয়েল দিকে কত ঘর যাব, 3 ঘর। 3 ঘর। 3 কিন্তু সাথে যোগ আছে কে, ইমাজিনারি পার্ট প্লাস কয় 2 ঘর? 2j আছে স্যার। 2 ঘর। তাহলে 2 ঘর, এখান থেকে আমাকে 2 ঘর উপরে, তার মানে পয়েন্টটা এখানে, তার মানে এই সংখ্যাটার অবস্থান হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এরকম একটা জটিল সংখ্যা থাকলে আমরা কিন্তু গ্রাফে এভাবে দেখাতে পারি। তাহলে তার মানে আমাকে প্রথমে আসতে হয়েছে কিভাবে, প্রথমে আমাকে এদিকে 3 ঘর আসতে হয়েছে,
মানে হচ্ছে এদিকে আমাকে 3 ঘর আসতে হয়েছে, দেন আমরা এই উপরের দিকে কত ঘর গেলাম? 2 2 ঘর। ঘর। 2 ঘর। সো তাহলে এই 0 পয়েন্ট থেকে এখানে কিন্তু আমরা ভেক্টর যোগ করতে পারি, যোগ করে তাহলে এই পয়েন্টটা কত আসে? এভাবে এভাবে ড্র করে দিতে পারি না? পারি? হ্যাঁ পারি। তাহলে এই ঘর এই সাইডের এটার মান হচ্ছে আমাদের 3 আর এটার মান হচ্ছে 2 জে, বা এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা লিখতে পারি x এদিকে, আর এদিকেরটাকে আমরা বলি জে ওয়াই। ঠিক আছে, যেহেতু এই এক্সিস হচ্ছে এক্স এক্সিস, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের ভাষায় এটা হচ্ছে কি ওয়াই এক্সিস। তাহলে এই জটিল সংখ্যাকে অনেক সময় আমরা এভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে প্রকাশ করতে পারি জে ওয়াই এক্স প্লাস জে ওয়াই। এভাবে প্রকাশ করা, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করা। এটাকে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম প্রকাশ করি। অথবা এই পয়েন্টটাকে আমরা যদি মানে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কি এভাবে যেও কিন্তু যেতে পারি, প্রথমে 3 ঘর যেয়ে তারপর ইমাজিনারি অংশে 2 ঘর গিয়ে খুঁজে পেতে পারি। অথবা আমি যদি আপনাকে বলি যে এই যে এক্স অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসে থিটা ডিগ্রি কোণ করে আপনি এখান থেকে বরাবর হাঁটবেন এত পর্যন্ত, এতটুকু হেঁটে আসবেন, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এই পয়েন্টটা, তাই না? আমরা যদি এই বরাবর একটা কোণ ধরলাম যে এই বরাবর, তাহলে এই বরাবর যদি শুরু করি তাহলে এই পয়েন্টে চলে আসতে পারবে না? এবং তাহলে এই মানটাকে আমরা বলি হচ্ছে আর, আর হচ্ছে অ্যাঙ্গেল। তার মানে অনেক সময় আমরা আর সাথে যদি অ্যাঙ্গেল দিই, তাহলে কিন্তু এই পয়েন্টে আমরা চলে আসতে পারি। দেখেন আবার আপনাদের বলি, সাপোজ আমাদের কাছে একটা পয়েন্ট আছে, ধরেন এখানে কেউ একজন দাঁড়ানো আছে এবং আপনি ওখানে যেতে যাচ্ছেন, তাহলে আপনি কিভাবে যেতে পারবেন? আপনার অবস্থান হচ্ছে এখানে, আপনি এখান থেকে এই বরাবর যেতে যাচ্ছেন, তাহলে আপনি কিভাবে যাবেন? আপনি কি সোজা হাঁটা দিবেন নাকি এই বরাবর হাঁটা দিবেন? বরাবর স্যার। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট একটা কোণ ধরে এই বরাবর হাঁটতে হবে। জি স্যার। তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি 15 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে 10 কিলোমিটার হাঁটলেই এনাকে পাবেন, তাহলে আপনি নিশ্চয়ই এই এই সোজা হাঁটা দিবেন না, কারণ এটা তো জিরো অ্যাঙ্গেল। তাহলে 15 ডিগ্রি ঘুরে তারপর আপনি 10 কিলোমিটার হেঁটে এনাকে কিন্তু পেয়ে যাবেন। তার মানে আমি বলতেছি কত কিলোমিটার হাঁটতে হবে সেটা হচ্ছে আমাদের আর, আর কত অ্যাঙ্গেলে আপনি মুভ করবেন সেটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এভাবে আমি কিন্তু এই অবস্থানে পৌঁছতে পারি। আবার অন্য কোন ভাবে পৌঁছতে পারি? হ্যাঁ, আমি এদিকে যাব, এই বরাবর ধরেন আমি আসলাম 5 কিলোমিটার বা 6 কিলোমিটার হেঁটে আসলাম, হেঁটে এসে আমি একবারে ডান দিকে ঘুরে উপর বরাবর আরো কিছু কয়েক মিটার হাঁটতে পারি, হাঁটলেও এটা কিন্তু পেতে পারি, তাই না? এই বরাবর গিয়ে এখানে গিয়েও কিন্তু আমি এই পয়েন্টে আসতে পারি। তাহলে এইটাকে আমরা বলি এক্স পরিমাণ, আর এখানে আমরা বলি ওয়াই। তাহলে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এক্স প্লাস কি ওয়াই, এভাবে লিখে দেবো। এক্স প্লাস ওয়াই হলে আরো সামনে চলে যাবে, কিন্তু আমি তো বলতেছি যে আরো ইমাজিনারি দিকে আপনাকে আরো 7 কিলোমিটার হাঁটতে হবে। ইমাজিনারি বরাবর, ইমাজিনারি মানে হচ্ছে আপনাকে 90 ডিগ্রি মুভ করতে হবে। তাহলে এখানে হলো জে, মানে ইমাজিনারি অ্যাক্সিসটা কোন বরাবর আছে, কত ডিগ্রিতে আছে? রিয়েল অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে হচ্ছে জে মানেই কিন্তু 90 ডিগ্রি। এই জে মানে ডিগ্রিতে আমরা বলবো হচ্ছে অন ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যে মান হচ্ছে অন অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো কেউ যদি বরাবর এখানে হেঁটে যায়, তারপরে আমাকে কত ডিগ্রি ঘুরতে হবে? 90 ডিগ্রি। তার মানে যে পরিমাণ ঘুরতে হবে, যে পরিমাণ ঘুরে কত এই ওয়াই পরিমাণ মুভ করতে হবে, তাহলে এই পয়েন্টে কিন্তু আসতে পারবো। সো এই পয়েন্টটাকে ডিসক্রাইব করার জন্য আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এক্স প্লাস জে ওয়াই দিয়ে অথবা অ্যাঙ্গেল দিয়ে। এটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর এই অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা এটাকে আমরা বলি হচ্ছে পোলার ফর্ম। রাইট। এটা কেন বলতেছি? এগুলো আমাদের ফেজর রিপ্রেজেন্টেশনের সময় লাগবে, সেজন্য আমরা একটু শেখার চেষ্টা করতেছি। এগুলোই বলা হচ্ছে রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, পয়েন্ট। সো এই যে ফাই আর সেম জিনিস এখানে। সো আজানের পরে আমরা আজানের পরে স্যার নামাজ যে ব্রেক
না, আজানের পরে, আজানটা শেষ হোক তারপর কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে আমরা একটু আগে দেখলাম যে কমপ্লেক্স নাম্বারকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর একটা হচ্ছে যে একটা রেক্টেঙ্গুলার, আর একটা হচ্ছে পোলার ফর্ম, এবং আরেকটা হচ্ছে আমাদের কমপ্লেক্স, এটাকে বলা এক্সপোনেনশিয়াল ফর্ম। এইভাবেও আমরা প্রকাশ করতে পারি আমাদের কমপ্লেক্স নাম্বারকে। তার মানে একটা কমপ্লেক্স নাম্বারকে এই তিন ভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, আমাদের মনে হয় এমনিতেও সময় শেষের দিকে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা আজান দিছে, আপনারা নামাজ টামাজ পড়েন। মনে হয় 10 মিনিট আছে আর সময় আমাদের, তাই না? তাহলে তার জি স্যার, জয়েন তাহলে কি করার আজকে দরকার নেই। এই জায়গায় শেষ করে দিবেন নাকি? হ্যাঁ, আজকে আমাদের এখানেই শেষ করে দিই। আপনারা, আমরা নেক্সট ক্লাসে শুরু করব এখান থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর প্রেজেন্টটা নিছেন স্যার স্ক্রিনশট? ওহো, ওটা তো নেই, ঠিক কথা বলছেন। তার নামটা আর কেন? স্যার রেকর্ডিংটা স্যার দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। ঠিক আছে, নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো থাক। আবার নেক্সট উইকে দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করেন, আপনাদের জন্য দোয়া চলতেছে। জি স্যার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।